দেখতে পাচ্ছ? দেখতে শুনতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে। তো আজ অনেকেই তোমরা জয়েন করেছো যারা ক্লাসগুলো করতে পারোনি, ইনক্লুডিং সুকন্যা। একটু টেনে নাও ধীরে ধীরে, যেগুলো হয়ে গেছে। খুব ভালো আলোচনা হয়েছে কিছুদিন, এবং প্রচুর প্রশ্ন। এ গত গত দুটো ক্লাস, তিনটে ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, একটাই টপিক আলোচনা করা হয়েছে দুটো ক্লাস জুড়ে, এবং একটা ক্লাসে পিওয়াইকিউ অ্যানালিসিস হয়েছে। সো যে টপিকটা আলোচনা করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট টপিক, প্রচুর প্রশ্ন সেখান থেকে পরীক্ষায় জানতে চায়। এটা একটু ভালো করে দেখে নিও, হ্যাঁ। তাহলে চলে আসি আমাদের আলোচনার প্রসঙ্গে। আমাদের আলোচনা হবে আজ, যেটা যেমন দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে ইকোনমিক পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট। ইন্ডিয়ান ভারতের যে উন্নতি, সেই উন্নতিতে রাজনৈতিক অর্থনীতিটা কেমন ছিল, অর্থাৎ যেটা আমাদের সিলেবাসে রয়েছে। সিলেবাসটা তোমরা নিশ্চয়ই দেখেছো। সিলেবাসে আমাদের রয়েছে কি, ইউনিট 8-এর একেবারে শুরুতে রয়েছে আমাদের স্টেট ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই স্টেট ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট পড়তে হলে আমাদের এই মেটেরিয়ালটি ভীষণ ইম্পর্ট্যান্ট হবে, আমাদের পড়তে হবে। এবং তোমরা দেখবে আমি যে কথাগুলো আজ তোমাদের বলবো, মাঝে মাঝে আমি এটাও বলতে থাকবো, যেমনটা বলি যেমনটা করি, যে প্রচুর প্রশ্ন এখান থেকে পিওয়াইকিউতে এসেছে। বিশেষ করে বম্বে প্ল্যান, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রিজলিউশন যেটা এসেছে। তো ইন্ডাস্ট্রিয়াল রিজলিউশন, বম্বে প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন ইকোনমিক যে প্ল্যানগুলো নেওয়া হয়েছিল আরও পরবর্তীকালে, এগুলোর উপর বেস করে। তো সেই সমস্ত বিষয়গুলো থেকে প্রচুর প্রশ্ন অলরেডি পরীক্ষায় এসেছে, সেগুলো তোমাদের কাজে আসবে। যাই হোক, আলোচনায় আমরা ঢুকছি। আলোচনায় ঢুকছি, প্রবেশ করছি আমরা। দেখো এখানে প্রথমে কি জানতে চেয়েছে, ইন্ট্রোডাকশনস দিয়েছে একটা। ইন্ট্রোডাকশনে বলেছে এখানে বেসিক্যালি যে বেসিক্যালি আমি নিজের মতো করেই বলি তোমাদের, তাহলে সুবিধা হবে। যে তোমরা জানো যে আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছি 1947 সালে। 1947 সালে আমরা লাভ করেছি স্বাধীনতা, বাট তার আগে 1700 থেকে 1947 সাল পর্যন্ত তোমরা দেখবে যে আমরা ব্রিটিশদের একটা কিন্তু কলোনি হিসেবে ছিলাম। ব্রিটিশদের কলোনি হিসেবে ছিলাম। ব্রিটিশ শুরুর দিকে ব্রিটিশ 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছে সরাসরি, সেটা আমরা দেখেছি যে 1858 পর্যন্ত। 1858 থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোলটা ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে নিয়ে নেয়, এবং নিয়ে নেওয়ার ফলে ভারতবর্ষ তাদের কন্ট্রোলে চলে আসে সরাসরি ব্রিটিশ সরকারের হাতে। এবং তারা শাসন করেছে 1858 থেকে 1947 পর্যন্ত। তো এখানে আমরা দেখতে পাবো যে ব্রিটিশরা যে আমাদের কন্ট্রোল করেছে, এই তাদের এই কন্ট্রোলে আমরা দেখেছি কি, তাদের এই কলোনিয়াল রুলে আমরা দেখেছি যে তারা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে বলা যেতে পারে যে এক্সপ্লয়েট করেছে। তারা এক্সপ্লয়টেশনস আমাদের এগ্রিকালচারাল সেক্টরের করেছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের করেছে। এবং আমাদের এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল যে এই কারণে যে তাদের যে গ্রোথ রেট, সেটা ভীষণ ডাউন করে গেছিলো, ভীষণ লো লেভেলে নেমে আসে। এবং আলটিমেটলি এগুলোই আমাদের দেশে কি করেছে, যে বিভিন্ন মাস পভার্টি, ওয়াইড স্প্রেড ডিজিজ, ইগনোরেন্স, এই সমস্ত ইস্যুসগুলো জন্ম দিয়েছে। বা বলতে পারো এই সমস্ত ইস্যুসগুলো আমরা দেখেছি, নোটিশ করেছি। ফ্যামাইন হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। সেখানে সেখানে দেখবে মানুষ খেতে পারছে না, মানুষ ফ্যান চেয়ে খাচ্ছে, প্রচুর মানুষ রাস্তায় মারা যাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে ডিউ টু দ্য এক্সপ্লয়টেশনস, হেভি এক্সপ্লয়টেশনস অফ ব্রিটিশ 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 গভর্নমেন্ট বলা যেতে পারে। তো জানি আমরা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তো এই আর কি, তো এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসার অবশ্যই চেষ্টা করেছি। এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি, নিজেদের ইকোনমিকে আমরা অবশ্যই স্ট্যাবলিশ করা, ডেভেলপ করার চেষ্টা করেছি। তো যাই হোক, এই নিজে যখন আমরা আমাদের দেশের ইকোনমিকে ডেভেলপ করার কাজটা করছি, আমাদের 1947 থেকে যখন একেবারে এখনও পর্যন্ত যেভাবে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এগিয়েছে, তো সেটাকে মোটামুটিভাবে আমরা দুটোভাবেই আমরা দেখে থাকি। দুটো সাইড আছে এটাকে বোঝার, বা ডেভেলপমেন্টের দুটো বলা যেতে পারে কাইন্ড অফ পার্সপেক্টিভস আছে। একটা হচ্ছে মার্কেট ইকোনমির পার্সপেক্টিভ, আর একটাকে বলা হচ্ছে যে আরেকটাকে বলা হচ্ছে স্টেট ইকোনমির পার্সপেক্টিভ। একটা হচ্ছে মার্কেট ইকোনমির পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে কি স্টেট ইকোনমির পার্সপেক্টিভ। তো মার্কেট ইকোনমি আর স্টেট ইকোনমি, এই যে দুটো আইডিয়া, মার্কেট ইকোনমি আর স্টেট ইকোনমি। তো মার্কেট ইকোনমি বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মার্কেট
মার্কেটের হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া, ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো হবে সেই সমস্ত ডেভেলপমেন্টসগুলো মার্কেট নিজের মতো করে করবে। একটু বড় বড় শব্দ এগুলো সব ধরতে একটু সময় লাগবে তোমাদের যারা নতুন তাদের জন্য। কি শব্দগুলো, বিষয়গুলো হচ্ছে যে সমস্ত প্রোডাক্টিভিটি থেকে শুরু করে, এক্সপোর্ট থেকে শুরু করে, ইম্পোর্ট থেকে শুরু করে মার্কেট সমস্ত কিছু কন্ট্রোল করবে। এটাকে বলা হচ্ছে মার্কেট ইকোনমি। কি প্রডিউস করা হবে, কতটা প্রডিউস করা হবে, এক্সচেঞ্জ রেট কতটা হবে, কত দামে বিক্রি করা হবে, ডিস্ট্রিবিউশনসটা কোথায় হবে, কখন হবে, কত দামে হবে, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই দ্য মার্কেট। মার্কেট বলতে আমরা তাহলে কি বুঝি? মার্কেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে কতগুলো বিজনেসম্যান। মার্কেট মধ্যে বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে বিজনেসম্যানদের বুঝি। বিজনেসম্যানরা রয়েছেন, সেই বিজনেসম্যানরা কী করেন? বিজনেস করেন, তারা বিজনেস করেন। তো তারা আমরা দেখতে পাচ্ছি কি কোন একটা প্রোডাক্ট তারা কিনছেন কৃষকের কাছ থেকে, কৃষকের কাছ থেকে তারা কিনে সেটা কি করছেন? মার্কেটে নিয়ে আসছেন, মার্কেটে নিয়ে এসে এটা কনজিউমারের কাছে কিন্তু সেল করছেন, অর্থাৎ যিনি ওটাকে কনজিউম করবেন তার কাছে সেল করছেন। মাঝে আরও অনেকগুলি স্টেজ থাকতে পারে, যেমন আড়তদারের একটা কনসেপ্ট আছে, দালালের কনসেপ্ট আছে, এগুলো আছে। তো আমি সেগুলোকেও এখানে সেগুলোকে সাইডে রাখছি, মোটামুটিভাবে এটাকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করছি তোমাদের যে মার্কেট মানে আমরা বিজনেসম্যানদেরকে বুঝি যারা বিজনেস করে। তো সেটা 1 হাত 2 হাত 3 হাত 5 হাত 10 হাত ঘুরতে পারে, বাট সরাসরি আমরা কৃষকদেরকে সেটাকে সেল করতে দেখি না, বা কৃষকদের হয়ে গভর্নমেন্টকে সেখানে আমরা সেল করতে দেখি না। যা সেল করার দায়িত্বটি বা প্রডিউস করার দায়িত্বটি, কতটা প্রডিউস করা হবে, কতটা করা হবে না, কোন প্রোডাক্টগুলো করা হবে, সেই প্রোডাক্টগুলো কোন মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হবে, যেগুলো বললাম সমস্ত কিছু ডিসাইড করে দেয় কারণ না বিজনেসম্যানরা ডিসাইড করে দেয়। তো কমপ্লিটলি বলতে পারো যে বিজনেসম্যানরাও আবার সেটা ডিসাইড করে কাদের ভিত্তিতে? না কনজিউমার্সদের যে ডিমান্ড সেটার ভিত্তিতে তারা ডিসাইড করে। কনজিউমার, এবং অবশ্যই কনজিউমারদের ডিমান্ডসটা মাথায় রাখার আগেও তারা নিজেদের বেনিফিটের কথাটা মাথায় রাখে। এমন নয় যে তারা কনজিউমারের বেনিফিটটাকে তারা আগে ভেবেছে, না। ক্রেতার যে লাভ হবে সেটাকে তারা সেকেন্ডারি ভূমিকা দিয়েছে, প্রাইমারি ভূমিকাটা দিয়েছে তারা নিজেদের লাভটাকে। তাহলে যেখানে তাদের লাভ হবে সেখানে গিয়ে তারা কি করবে? বিজনেসটা করবে। এমন নয় যে যেখানে গ্রামে গেলে তাদের প্রোডাক্ট বিক্রি হবে না, কিন্তু যতটা প্রোডাক্ট সেখানে তাদের বিক্রি হবে তার থেকে বেশি প্রোডাক্ট তাদের শহরে বিক্রি হবে। কেন? কারণ শহরের মানুষের হয়তো সেখানে কি আছে, সেখানে তাদের ইনকামটা বেশি আছে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসম্যানরা নিজেদের বেনিফিটের কথা ভেবে, নিজেদের লাভের কথা ভেবে তারা ব্যবসাটা করে। তো এটাকে বলা হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ডিসাইড করে দেয় সমস্ত কিছুকে, মার্কেটের উপর সমস্ত কিছু ডিসাইডেড হয়, এখানে বিজনেসম্যানরা সমস্ত কিছু ডিসাইড করে দেয়। তো এটা একদিকে আমরা মডেল দেখতে পাচ্ছি ডেভেলপমেন্টের, অন্যদিকে আরেকটা মডেল যেটা হচ্ছে যেটাকে মিক্স ইকোনমির মডেলও বলা হয় খানিকটা, সেটাকে স্টেট ইকোনমির মডেল বলা হয়, সেটাকে কমান্ড পলিটিও বলা হয়। কমান্ড পলিটি, এই মার্কেট ইকোনমিকে বলা হয় ডিমান্ড পলিটি। ডিমান্ড পলিটি শব্দগুলোর দিকে ধ্যান দেবে, এগুলো পরীক্ষায় এগুলোই জানতে চায়। তো ডিমান্ড পলিটি বলা হয় মার্কেট ইকোনমি, ডিমান্ড পলিটি। ডিমান্ড মানে হচ্ছে যে যতটা ডিমান্ডস আছে কনজিউমারের ততটা, বা যে বিষয়গুলো ডিমান্ডস আছে সেই বিষয়গুলো এবং ততটাই সেগুলো প্রডিউস করা হবে, তো সেগুলোই মার্কেটে আসবে, অন্য কিছু মার্কেটে আসবে না। এবং অবশ্যই সেখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে কি হবে? মার্কেটের প্রাইস, প্রোডাক্টের প্রাইস ডিসাইড হবে, তার ডিস্ট্রিবিউশনস ডিসাইড হবে, তার রেট ডিসাইড হবে, এভরিথিং। তো এটাকে বলা হয় কি? ডিমান্ড ইকোনমি বলা হয় এটাকে। তাহলে এর বিপরীত আর একটা ইকোনমি আছে, সেই ইকোনমিটা কি? এই ইকোনমিটা হচ্ছে এটা কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি, যেটা কমান্ড দেওয়া হবে, ইকোনমি অটোমেটিক রান করবে না। এখানে যেমন ইকোনমি অটোমেটিক রান করছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে প্রোডাক্ট যতটা মার্কেটে আসা দরকার, যে প্রোডাক্টগুলো আসা দরকার, যে স্থানে আসা দরকার সেই স্থানেই শুধু আসবে। তারা এইভাবে ফাংশনস করে। কমান্ড ইকোনমির মধ্যে আমরা কি পাচ্ছি? যে একজনকেও কমান্ড করবে, আদেশ দেবে, তাকে নিয়ন্ত্রণ করবে। কে করবে? স্টেট করবে, রাষ্ট্র করবে। রাষ্ট্র হচ্ছে আমাদের সকলের একটা কালেকটিভ ফর্ম বলা যেতে পারে। স্টেট ইন জেনারেল তোমরা জানো যে আইডিয়াটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। স্টেটকে আমরা চোখে দেখতে পাই না, তাকে ছুঁতে পারি না, কিন্তু স্টেট বলতে আমরা স্টেটের এজেন্টকে বুঝি, গভর্নমেন্টকে বুঝি। গভর্নমেন্টের 3টে ব্রাঞ্চ আছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। তাহলে 3টে ব্রাঞ্চ তারা কি করে? স্টেটের রোলটাকে, স্টেটের হয়ে দায়িত্ব কিছু নির্বাহ করে। কি দায়িত্ব তাদের ঘাড়ে রয়েছে? তাদের ঘাড়ে যে দায়িত্বটি রয়েছে সেটা হচ্ছে এটা, যে তারা নির্ধারণ করবে যে কোন প্রোডাক্টটা আসবে, কতটা আসবে, কোন জায়গায় সেই প্রোডাক্টগুলো আসবে, তার রেট কতটা হবে, তার রেট মানে তার দাম কত হবে, তার দাম কত হবে, সেখান থেকে ট্যাক্স কোন রেটে বসবে নাকি বসবে না, এবং সেটা
এবং সেটা সেটা যদি কখনো সাবসিডি দেওয়ার যদি প্রয়োজন পড়ে তাহলে কোন রেটে সাবসিডি দেবে। সো এভরিথিং উইল বি ডিসাইডেড বাই দ্য স্টেটের এজেন্ট হিসেবে গভর্নমেন্ট ডিসাইড করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কমান্ড ইকোনমি, যে এরা কমান্ড দেবে যে কোন প্রোডাক্টটা প্রডিউস হবে, সরকার কমান্ড দেবে যে কোন প্রোডাক্টটা মার্কেটে আসবে, সরকার কমান্ড দেবে যে সেটার দাম কত হবে, সরকার কমান্ড দেবে যে সেটার এক্সচেঞ্জ রেট কি হবে। তো এই সমস্ত কিছুগুলো কি হবে, স্টেটের হাতে, কিন্তু স্টেটের দ্বারা নির্ধারণ হবে। স্টেট বলতে স্টেটের এজেন্ট সরকার নির্ধারণ করে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে দুটো মডেল মোটামুটি ভাবে এখানে আমাদের ডেভেলপমেন্টসের আছে। একটা মডেল হচ্ছে ডিমান্ড ইকোনমির মডেল, যেটাকে মার্কেট ইকোনমি বলা হয়, আর একটা মডেল হচ্ছে কমান্ড ইকোনমির মডেল, যেটাকে হচ্ছে মিক্সড ইকোনমি অনেক সময় বলা হয়, এটাকে কিন্তু স্টেট ইকোনমিও বলা হয়। তো সেখানে সমস্ত কিছু স্টেট কন্ট্রোল করে। তাহলে এই দুটো মডেল আমরা দেখতে পাচ্ছি। আফটার 1947 when India got independence from the British rule, আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া ওয়াজ ট্রাইং টু ব্যালেন্স দিস টু মডেল ইন ইটস ওন পলিসি। যে আফটার 1947 তার নিজের যে অর্থনীতি আছে, তার নিজের যে রাষ্ট্র ব্যবস্থা মানে পলিসি আছে, সেই পলিসির মধ্যে দেখেছি দুটো মডেলকে এখানে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছে। যদিও শুরুর দিকে টেন্ডেন্সিটা তোমরা দেখতে পাবে মিক্সড ইকোনমির মডেল, যেটা স্টেট কন্ট্রোল ইকোনমি, যেটা কমান্ড ইকোনমির যে মডেল, সেই মডেলটিকে আমরা অ্যাকসেপ্ট করতে দেখতে পাবো আমাদের লিডার্সদেরকে। তো এইরকমভাবে আমরা কি দেখতে পাবো, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ এগিয়ে গেছে। যাই হোক, আলোচনার মূল গভীরে এবার আমি প্রবেশ করছি। যে আমরা দেখতে পাবো মোটামুটিভাবে এখানে যদি তোমরা আমাদের ইকোনমিটাকে বোঝার যদি চেষ্টা করো, ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার ইকোনমি, ইভলিউশনস অফ আওয়ার ইকোনমিক গ্রোথ, তাহলে তোমরা দেখতে পাবে যে এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে ভাগ করা যায়? বেসটা কি? বেসটা হচ্ছে বেসড অন দ্য আইডিয়া অফ ইকোনমি। কোন দুটো আইডিয়া? যেহেতু দুটো ভাগে ভাগ করছি, অফকোর্স দুটো আইডিয়াই থাকবে। তো দুটো ভাগে ভাগ করছি যখন দুটো আইডিয়া থাকবে, তাহলে যে আইডিয়াটা, যেটা প্রথম যে আইডিয়াটা, ফার্স্ট যে আইডিয়া, যেটার উপর বেস করে ফার্স্ট যে পিরিয়ডটা শুরু হলো আমাদের বলা যেতে পারে, অর্থাৎ এইখানে যেমন বলা হয়েছে যে রিসার্চটা এখানে করা হয়েছে, এরা করেছে 1950 থেকে 2010 পর্যন্ত। তো 1950 থেকে 2010 পর্যন্ত আমাদের যে ইকোনমি, সেখানে আমরা দেখতে পাবো কি দুটো বেসিক্যালি সেখানে কিন্তু ফেজ তার আছে, দুটো ফেজ। প্রথম ফেজটাকে বলা যেতে পারে কি, প্রথম ফেজটা টাইম পিরিয়ডটা কত হতে পারে? প্রথম ফেজটা টাইম পিরিয়ড হতে পারে এখানে যে 1950 থেকে 1991 পর্যন্ত, 1991 পর্যন্ত প্রথম ফেজটা। আর 91 থেকে এখনো পর্যন্ত, ওরা 2010 সাল পর্যন্ত করেছে, বাট তুমি এখনো পর্যন্ত সেটাকে টানো। তো এখনো পর্যন্ত 1991 থেকে এখনো পর্যন্ত যে ফেজটা আমরা নোটিশ করছি, সেটা একটা আলাদা ফেজ। প্রথম ফেজটা যেটা 1950 থেকে 1991 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সেই ফেজের মধ্যে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো সেখানে আমরা দেখতে পাবো যে কমান্ড ইকোনমির মডেল বিশেষভাবে দেখতে পাবো। সেখানে আমরা স্টেট কন্ট্রোল ইকোনমি, বা আরও খুব সুন্দরভাবে আরও অ্যাপ্রোপ্রিয়েটলি বললে যেটা হয়, সেটা হচ্ছে মিক্সড ইকোনমির মডেল আমরা দেখতে পাবো। মিক্সড ইকোনমির মডেল মানে সেখানে পলিটিক্স এবং ইকোনমি দুটোকেই ব্যালেন্স করা হয়েছে। যদি আমি এটা ফিলসফিক্যালি বলি, সেখানে ইকোনমিক গ্রোথকে যেমন ভ্যালুস দেওয়া হয়েছে, তেমনি ইকোনমিক ডেভেলপমেন্টকেও ভ্যালুস দেওয়া হয়েছে। তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্ট এই দুটোকেই ভ্যালুস দেওয়া হয়েছে। তাহলে এটাকেই বলা হচ্ছে পলিটিক্যাল ইকোনমির মডেল। তাহলে এই পলিটিক্যাল ইকোনমির উপর বেস করে, যেটাকে বলা হচ্ছে কমান্ড ইকোনমির মডেল, স্টেট কন্ট্রোল ইকোনমির মডেল, সেই মডেলকে কেন্দ্র করে আমরা কি দেখতে পাচ্ছি? 1950 থেকে 1991 পর্যন্ত আমরা প্রথম ফেজটা আমরা আমাদের ইভলিউশনের, ইকোনমিক গ্রোথের যে ইভলিউশনস আমাদের, সেটা কিন্তু আমরা নোটিশ করছি। নাম্বার 1। নাম্বার 2 যে ফেজটা, সেটা হচ্ছে 1991 থেকে এখনো পর্যন্ত যে সময়কালটি চলছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা ওই পলিসির মধ্যে চেঞ্জ নিয়ে এসেছি। কি চেঞ্জ নিয়ে এসেছি? পলিসির মধ্যে চেঞ্জ এসেছে এটাই যে কমান্ড ইকোনমি আর নয়, আগের কমান্ড ইকোনমির স্টেজ থেকে বেরিয়ে এসে আমরা এখন কি ট্রাই করছি? আগের কমান্ড ইকোনমির স্টেজ থেকে বা মিক্সড ইকোনমির স্টেজ থেকে বা আইডিয়া থেকে আমরা এখন সরে এসে আমরা এখন বলা যেতে পারে যে মার্কেট ইকোনমির উপরে ফোকাস করছি। মার্কেট ইকোনমির উপর ফোকাস করছি বা ডিমান্ড ইকোনমির উপর ফোকাস করছি। ডিমান্ড ইকোনমি
মার্কেট ইকোনমি ডিমান্ড ইকোনমি কি এক্ষুনি বললাম, যে মার্কেট ইকোনমি বা ডিমান্ড ইকোনমি হচ্ছে কনসেপ্টটা এটাই, যে সেখানে কি করা হয়, সমস্ত কিছু মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হয়। মার্কেট ডিসাইড করবে কোন প্রোডাক্টটা কত দামে বিক্রি হবে, মার্কেট ডিসাইড করবে যে কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে, মার্কেট ডিসাইড করবে যে সেই প্রোডাক্টের রেট কত হবে, মার্কেট ডিসাইড করবে যে মার্কেটের কোন জায়গায় সেই প্রোডাক্টগুলো, কোন প্রোডাক্ট কোন জায়গায় বিক্রি হবে, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই মার্কেট। তাহলে এটাকে বলা হচ্ছে মার্কেট ইকোনমি, যেটা 1991 থেকে শুরু হলো, এখনও পর্যন্ত কিন্তু চলে আসছে। এই যে কতগুলো কথা তোমাদের বললাম, দেখবে এখান থেকে 4-5টা কোয়েশ্চেন্স পরীক্ষায় এসে গেছে, এখান থেকেই 4-5টা কোয়েশ্চেন্স পরীক্ষা এসেছে এবং রিপিটেডলি এসেছে। কাজে এই যে এতটুক কথাগুলো যেগুলো বললাম, এটা সম্পর্কে যদি তোমাদের কারো কোনো কনফিউশনস থাকে তাহলে আমাকে আগে জানাও, তবেই আমি ফার্দার আলোচনায় প্রবেশ করব। কারণ এই শব্দগুলো, এই আলোচনাটা একটু জটিল, আমি যদিও জটিল করে পড়াতে পারি না, অনেকে তো আবার বলে জটিল, সঙ্গীতার মতো মানুষরা হয়তো জটিল বলে, বাট আমি জটিল করে পড়াতে পারি না। তো আমি চেষ্টা করছি সহজ করে প্রেজেন্ট করার, জটিলভাবে থাকলেও, যদিও নোটসটাও অনেকটা সহজ, বাট তারপরেও আমি আরও অনেক সহজ করে বলার চেষ্টা করছি বেসিক ক্রাক্সটা, এবং যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো। তো যদি এর মধ্যে যতটা বোঝালাম, এর মধ্যে যদি কোথাও তোমাদের ডাউটস থাকে তাহলে সবার আগে সেটা বলো, আদারওয়াইজ আমি গভীরে প্রবেশ করে গেলে তোমরা ধরতে পারবে না। বলো কারো কোনো ডাউটস থাকলে এতটা, যে কমান্ড ইকোনমি কি, মার্কেট ইকোনমি কি, বা সেখানে বলো। কুতুবুদ্দিন কি বলছো? স্যার আমি তো একটু লেটে জয়েন করেছি, তো আপনি দুটো ফেজের কথা বললেন, মানে দুটো বিষয়ের কথা বললেন, একটা মার্কেট ইকোনমি, একটা কমান্ড ইকোনমি। এই ছাড়া কি কিছু বাদ দিয়ে কিছু বলেছেন? না আমি বুঝতে পেরেছি মার্কেট ইকোনমি মানে পুরোটা মার্কেট কন্ট্রোল করবে, যে ফেজটা হচ্ছে 1991 থেকে প্রেজেন্ট, আর এর আগেরটা হচ্ছে কমান্ড ইকোনমি, যেটা স্টেট কন্ট্রোল করবে, সেটা হচ্ছে 1950 থেকে 1991 পর্যন্ত। ওকে, এটাই বলেছি, এতটুকু বুঝলেই হবে। তা আমাদের তাহলে ইভলিউশনসটা এতটা এইরকমভাবে হয়েছে, গট ইট। এবার আমরা চলে আসছি যে এটার উপর দাঁড়িয়ে তাহলে আমাদের কি হয়েছে, যে আমাদের দেশের যে অর্থনীতি, তার কিন্তু আমরা একটা কিন্তু দৌরাত্ম্য দেখতে পাচ্ছি, বা বলতে পারো যে তার আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাবো কি, পলিটিক্যাল ইকোনমির এবার কনসেপ্টে চলে আসো। পলিটিক্যাল ইকোনমির কনসেপ্টে এখানে যেটা বললাম অলরেডি, সেটা হচ্ছে যেমন এখানে বলা হয়েছে দুটো, এই যেটা বললাম ওগুলোকে ঘুরিয়ে বলার চেষ্টা করছি, কিছুই না। পলিটিক্যাল ইকোনমি বলতে সেখানে পলিটিক্স থাকবে, প্লাস হচ্ছে সেখানে ইকোনমি থাকবে। ইকোনমি যখন বলবে তখন হচ্ছে কি, সবসময় তখন ইকোনমিক গ্রোথের কথা বলবে। পলিটিক্স যখন বলবে তখন সেটার মধ্যে মোটামুটি বুঝে নাও, সেটার মধ্যে ডেভেলপমেন্ট শব্দটিও কিন্তু সেখানে গুরুত্ব পাবে। এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমির আইডিয়া, এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমির আইডিয়া। তো পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স আর ইকোনমি দুটোই মিলে একটা আইডিয়া জেনারেট হচ্ছে। যাই হোক, এখানে দুটো আইডিয়ার কথা বলা হয়েছে। পলিটিক্যাল ইকোনমি, এখানে আমরা দেখতে পাবো একটা কি বলছে, যে কনভেনশনাল যে আইডিয়া, সেই কনভেনশনাল ইকোনমিক্স যে আইডিয়া, সেটার থেকে অনেক বেশি ভিন্ন রকমের বলা হচ্ছে। আমি এগুলোতে তোমাদের নিয়ে যাচ্ছি না, এগুলো একটু জটিল হয়ে যাবে, তোমাদের শেষের দিকে এগুলো বলবো আমি। আপাতত যতটা বললাম সেটার দিকেই ধ্যান দাও, তাহলেই হবে। চলে আসো এখান থেকে আলোচনায় চলে আসো। তাহলে আমাদের ইকোনমির কনসেপ্টটা কি? ইকোনমির কনসেপ্টটা হচ্ছে যে মোটামুটি ইকোনমির কনসেপ্টটাকে তোমরা দেখবে যে ডেভেলপমেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে, ভালো করে ধ্যান দেবে। ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, ইকোনমির পার্টটা আমি তোমাদের মোটামুটি যতটা পারলাম বলে দিলাম, মানে বেসিক আইডিয়াটা, যে কিভাবে গ্রোথটা হয়, দুটো আইডিয়াকে বেস করে কিভাবে এর শুরুটা হয়, কিভাবে এগিয়ে যায়, উন্নতি হয়, তো দুটো আলাদা আইডিয়া আছে। এবার চলে আসো ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। ডেভেলপমেন্ট বলতে এখানে বেসিক্যালি দুটো আইডিয়াকে বোঝায়। ইকোনমিক্সে যখন আমরা ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করি, তখন এই ডেভেলপমেন্ট বলতে তখন ইকোনমিক্সরা এটাকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট বলতে ইকোনমিক গ্রোথটাকে ডেভেলপমেন্ট হিসেবে যদিও দেখা হয় না, মানে সেটা একটা পার্ট ডেভেলপমেন্টের, বাট ইকোনমিক্সে আমরা দেখতে পাবো যে ইকোনমিকে মোটামুটিভাবে ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই দুটো ভাগে ভাগ করা হয়, বা ডেভেলপমেন্টকেও বলতে পারো। তো যাই হোক, মোটামুটিভাবে ইকোনমিকে বলতে পারো। ইকোনমিস্টরা এখানে কি করেন, অর্থনীতিবিদরা আমরা দেখতে পাবো যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি এবং অন্যদিকে আর একটা উন্নতি, এই দুটো শব্দ দিয়ে তারা কিন্তু ইকোনমিক্সে কিন্তু দুটো আলাদা আলোচনা করার চেষ্টা করেন সব সময়। তাহলে ইকোনমিক্সে সবসময় দুটো আলাদা আলোচনা আমরা সবসময় দেখতে পাই, এবং প্যারালালি এই আলোচনাটা চলে সমস্ত ইকোনমিক্সদের। এটাই বেসিক আইডিয়া, এখান থেকেই তারা আলোচনাটা শুরু করেন। ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝায়,
ইকোনমিক গ্রোথ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানুষের পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি, বা বলতে পারো যে মানুষের, বা বলতে পারো যে জিডিপির হচ্ছে বৃদ্ধি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আমাদের আছে সেটার হচ্ছে সমৃদ্ধি। অর্থাৎ আগে আমরা 3 ট্রিলিয়ন ইকোনমি ছিলাম, এই মুহূর্তে আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি, বা 4 ট্রিলিয়ন, সরি, আমরা 4 ট্রিলিয়ন ইকোনমি দেশ। তাহলে 3 ট্রিলিয়ন ইকোনমি থেকে আমরা এখন 4 ট্রিলিয়ন ইকোনমির দিকে আমরা কিন্তু পৌঁছে গেছি। তাহলে এটাকে কি বলবো? অর্থাৎ জিডিপি বৃদ্ধি পেয়েছে, এটাকে কি বলবো? এটাকে বলা হবে কিন্তু ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট। ইট ইজ কল্ড ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট। কিসের ভিত্তিতে বলছি? ভিত্তিটা যেটা সেটা হচ্ছে যে নতুন যে সার্ভেগুলো, ডেটাগুলো বেরিয়ে আসছে সেগুলো বলছে যে উই আর নট গোয়িং টু দ্য পাথ অফ ডেভেলপমেন্ট, বাট উই আর গোয়িং টু দ্য পাথ অফ ইকোনমিক গ্রোথ অ্যাজ ওয়েল, বাট র্যাপিডলি বলতে পারো। যে কখন থেকে এটা হচ্ছে? এটা হচ্ছে 1990s পর থেকে বিশেষ করে দেখা যাচ্ছে। 1990s পর থেকে, আমি এর আগেও তোমাদের ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট তোমাদের সামনে আলোচনা করেছি ইয়ের ক্লাসে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, তখন তোমাদের বলেছি স্বামীনাথন একটা রিপোর্ট বেরিয়েছিল, সে স্বামীনাথনের রিপোর্টটাও তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম, এবং সেখানে কতগুলো সেকেন্ডারি ডেটার উপর তিনি এক্সপেরিমেন্ট করেছেন, রিসার্চ করেছেন, করে এই ডেটাটা করে প্রেজেন্ট করেছে এবং সরকারকে বোধহয় একটা জমাও দিয়েছেন। তো সেখানে প্রত্যেকটা ডেটা কি বলছে? যে ইন্ডিয়া ইজ গোয়িং টু দ্য পাথ অফ ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট, বা ডেভেলপমেন্ট নয়। তাহলে ইকোনমিক গ্রোথের দিকে আমরা যাচ্ছি, ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি না। কেন? কি বলেছে তারা বলেছে যে ফ্রম 1990s টু টিল ডেট, যদি আমরা এটাকে এর বিবর্তনটিকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি যে ইন্ডিয়াতে কি হয়েছে? ইন্ডিয়াতে মানুষের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, ভেদাভেদটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গ্যাপটা হয়েছে, আরও বড় লোকরা বড় লোক হয়েছে, আর গরিবের সংখ্যাটা আরও গরিব হয়েছে, মানে গরিবের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কিভাবে এই গরিবের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে? যে প্রচুর পরিমাণে সম্পত্তি কি হচ্ছে, মানুষের হাতে, অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, তারা গিয়ে আজকে বিজনেস করছে, তাদের বিজনেসের মধ্য দিয়ে কি হচ্ছে, একটা ইকোনমির গ্রোথ আসছে। তারা যখন বিজনেস করছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইনভেস্টমেন্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে, তো সেখান থেকে তারা ক্যাপিটাল এখানে নিয়ে আসছে, কিছু লাভ করে হয়তো সেখান থেকে নিয়ে আসছে, ওখান থেকে লাভ করে, তো ওদের হাত ধরে আমাদের কিন্তু দেশের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। বাট ডেভেলপমেন্ট কিভাবে হতে পারতো? তাহলে ডেভেলপমেন্ট হতে পারতো যে ওই ক্যাপিটালটাই যদি আমাদের দেশের হাসপাতাল তৈরি করার জন্য, যেগুলোর অভাব আছে, আমাদের স্কুল কলেজ নির্মাণ করার জন্য, আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস এইরকম নেওয়ার জন্য, আমাদের যারা গৃহহীন আছে তাদের বাড়ির জন্য ব্যবস্থা যদি করা যেত, যারা শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদের শিক্ষার যদি ব্যবস্থা করা যেত, আনএমপ্লয়েড ইউথ যারা আছে তাদেরকে যদি এখানে এমপ্লয়েড করা যেত, তাহলে আলটিমেটলি কি হতো? তাহলে আলটিমেটলি ডেভেলপমেন্ট হতো। কি হতো তাহলে? ডেভেলপমেন্ট হতো। অর্থাৎ লং রানে একটা জাতির কিন্তু মেরুদণ্ডটা সোজা হতো, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, এখানে ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে দুটো পার্থক্য আছে। ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট দুটো আলাদা বিষয়। গ্রোথ যখন বলছি তখন সেটা হয়তো জিডিপির আকারে বৃদ্ধি পাবে, কিন্তু সেটা ডেভেলপমেন্টের আকারে বৃদ্ধি পাবে না। তাহলে ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এর বিপরীতে, যখন যাদের জন্য গ্রোথ তাদের যদি উন্নতি হয় তাহলে সেটা কিন্তু ডেভেলপমেন্ট হিসেবে বিবেচনা হবে। তাহলে কি হবে না, গ্যাপগুলো কমে আসবে, মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা কমে আসবে, গ্যাপগুলো কমে আসবে, বিভিন্ন ইকোনমিক গ্যাপ যেগুলো রয়েছে সেই গ্যাপগুলো কমে আসবে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড অনেক ডেভেলপ করবে, মানুষের লাইফস্টাইল অনেক বেশি চেঞ্জ আসবে, লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি ডেভেলপ করবে, হাসপাতালের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, চাকুরি, এগুলো তারা সবসময় নিজের মতো করে পাবে, অর্থাৎ তারা সেগুলোকে অ্যাড্রেস করতে পারবে। তাহলে এগুলোর মধ্য দিয়ে কি হবে, একটা জাতির বা একটা দেশের মানুষের কি হবে, উন্নতি হবে, একটা জাতির বা একটা দেশের মানুষের উন্নতি হবে। তো ডেভেলপমেন্টের কনসেপ্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা, ইকোনমিক গ্রোথের কনসেপ্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা ফ্রম দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে এই দুটো পার্থক্য এখানে কিন্তু তারা এইরকমভাবে একটা পার্থক্য করার চেষ্টা করেন, কারা? ইকোনমিস্টরা করার চেষ্টা করেন। এগুলো একটু জটিল ভাষায় বলেছে, সহজ ভাষায় আমি তোমাদের বলে দিলাম, এগুলো একটুখানি ভালো করে বোঝো। আর এখানে আমরা দেখতে পাবো যখন ইকোনমিক ডেভেলপমেন্ট বলছি তখন সেই ডেভেলপমেন্টের মধ্যে, অফকোর্স এটা মাথায় রাখবে, ইকোনমিক যখন ডেভেলপমেন্ট বলছি তখন সেই ডেভেলপমেন্টের মধ্যে ইকোনমিক গ্রোথ থাকতে হবে। উইথাউট ইকোনমিক গ্রোথ ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু হবে না। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়াটা ইকোনমিক গ্রোথের আইডিয়া থেকে আরও অনেক বড়।
সেই ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে কি চলে আসে, ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে ইকোনমিক গ্রোথ একটা ছোট্ট পার্ট বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে একটা দেশে যদি টাকা পয়সা যদি না থাকে, একটা দেশে যদি সম্পদ বেশি না থাকে, তাহলে সে কী করেই বা হাসপাতাল তৈরি করবে, কী করেই বা সেখানে স্কুল নির্মাণ করবে, কী করেই বা সেখানে ইউথদেরকে সে এমপ্লয়মেন্ট দেবে, কী করেই বা সেখানে সে গৃহহীনদের জন্য বাড়ি তৈরি করবে, কী করেই বা সেখানে মানুষকে ওই দারিদ্র সীমার নিচ থেকে বের করে নিয়ে আসবে, তাহলে সম্ভব নয়। তাহলে যখন ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি আমরা, তখন ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে ইকোনমিক গ্রোথ একটা পার্ট, একটা ছোট পার্ট, সেখানে ওর হাত ধরে কি হবে, ডেভেলপমেন্টটা হবে, তাহলে এটা হবে। কিন্তু ডেভেলপমেন্টের বিষয়টা অনেক বড় এবং একে অপরকে, এখানে নিশ্চয়ই শোভনদেব আছে, শোভনদেব জয়েন করেনি আজকে, তো এখানে দেখবে এই দুটো আবার দেখবে মোটামুটিভাবে অনেকে বলার চেষ্টা করেন যেটা ভাইস ভার্সা মানে একে অপরকে প্রভাবিত করে। ইকোনমিক ডেভেলপমেন্ট যদি না হয় ইকোনমিক গ্রোথ হবে না, ইকোনমিক গ্রোথ যদি না হয় ইকোনমিক ডেভেলপমেন্টও হবে না, এবং একটা হলে আরেকটা হবে। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া মানে হচ্ছে ইকোনমিক গ্রোথ হওয়া, ইকোনমিক গ্রোথ হওয়া মানে ইকোনমিক ডেভেলপমেন্টও হওয়া। কিন্তু তারপরেও জেনে রাখো যে ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়াটা অনেক বড় আইডিয়া, ইকোনমিক গ্রোথের আইডিয়াটা ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে একটা ছোট পার্ট, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। কীরকমভাবে, আজ যদি আমাদের শিক্ষিত সমাজের যারা যে ইউথ, আমরা এত ডিগ্রি নিয়ে সার্টিফিকেট নিয়ে হয়তো আমরা আজকে চাকরি পাচ্ছি না, বা এই যে সমস্ত প্রবলেমসগুলো উঠে আসছে, যে হসপিটালে ডাক্তারদেরকে এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, তো এর যে অরিজিনাল যে প্রবলেমসগুলো সেগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে তোমাকে লং রানে কি করতে হবে, এই ক্যাপাসিটিগুলোকে বৃদ্ধি করতে হবে, লং রানে ক্যাপাসিটিগুলোকে বৃদ্ধি করতে হবে। যে একজন মেয়ে ডাক্তারকে যদি সমাজ মনে করে, তাহলে দরকার নেই তাকে রাতে ডিউটি দেওয়ার, তাকে তার বেঁচে থাকার অধিকারটুকু সে তাতে করে তার অ্যাটলিস্ট যদি সিকিউর করা যায়, এবং সেটা যদি সলিউশন হয় তাহলে সেটাই হবে। তাহলে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার রিক্রুট করতে হবে, নইলে হবে কি করে? তাহলে যার জন্য যেটা কমফোর্টেবল হবে তাকে সেটা প্রোভাইড করা তখনই যাবে যখন কি হবে, যখন আমাদের দেশে প্রচুর পরিমাণে ডাক্তার রিক্রুট হবে। এটা যদি হয় তাহলে কি হবে, এটা একদিকে হওয়ার অর্থ হচ্ছে অর্থাৎ ডাক্তার রিক্রুট হচ্ছে, টিচার্স রিক্রুট হচ্ছে, স্কুল কলেজগুলো ছাত্ররা আবার ফিরে আসছে, এরা প্রপার একটা এডুকেশন লাভ করছে সিস্টেমে। এরা প্রপার এডুকেশন লাভ করার মধ্যে দিয়ে কী করবে, এডুকেশন কিছুই না, একটা স্কিল, যে তুমি কিভাবে আগামী দিনে, এডুকেশনে আমাদের বেশি সবার আগে স্কিলটা শেখানো হয়, যদি আমি এটাকে ইয়েতে বলি, প্র্যাকটিক্যাল যদি বিষয়টিকে বলি, তাহলে স্কিল কতগুলো শেখানো হয়, সেই স্কিলসগুলো নিয়ে এসে আমরা মার্কেটে আসবো, মার্কেটে এসে কী করবো না, সেই স্কিলসটাকে কাজে লাগিয়ে আমরা কতগুলো আর্নিং করবো, আমরা নিজেদের জীবন জীবিকা নির্ধারণের জন্য আমরা সেখানে কিছু সঞ্চয় করব, কিছু উপার্জন করব, টাকা পয়সা। তো সেই উপার্জনের টাকা দিয়ে আমরা কি করব, আমরা এগিয়ে যাব। তাহলে প্রত্যেকটা মানুষ কি করবে, তার নিজের স্কিলস তৈরি করতে পারবে। তাহলে যে জাতির বেশিরভাগ ধরে নাও একটা জনগোষ্ঠী এইরকম আনএমপ্লয়েড রয়ে গেছে, তাদের কাছে স্কিলস নেই বা তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া যায়নি, তাহলে ইকোনমিক গ্রোথ আসবে কি করে? কারণ সে কাজ করলে আজকে গিয়ে কি হবে, প্রচুর সম্পদ দেশে তৈরি হবে। মানে সম্পদ তৈরি হবে কি করে, তার বুদ্ধিটাকে খাটিয়ে সে কি করতে পারবে, নতুন প্রোডাক্ট প্রডিউস করতে পারবে, নতুন সেখানে কিন্তু বিষয় সে উৎপাদন করতে পারবে, নইলে তো হবে না। এমন আমেরিকার বাংলাদেশের কথা ধরো, বাংলাদেশের যেমন হচ্ছে কি, যে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে আছে, তো তারা রেমিটেন্স মানে তারা নিজেদের পরিবারকে দেখাশোনার জন্য যে টাকাটা দেশে পাঠায় সেটাকে বলা হচ্ছে রেমিটেন্স। তো তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল কিছুদিন যাবত, রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে, দেশের ইকোনমি তলানিতে আসতে শুরু করেছে, আরও বেশি করে আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। তো তারা একটা ক্ষোভ প্রকাশ করলো, এই যে তারা যেটাকে বলা হচ্ছে ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা, তাদের একটা বিশাল বড় রোল ছিল বাংলাদেশের মুভমেন্টের উপরে। কী ধরনের রোল, যে তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিল ওখান থেকে, তার একটা ইম্প্যাক্ট এসে এখানে পড়ছে, এবং শুধু বন্ধ করে দিল না, তারা ওভার ফোনে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন রকমভাবে কমিউনিকেশানে কি করলো, দেশের মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করলো যে ইউ হ্যাভ টু ফাইট ফর ফ্রিডম, ফর দ্য নিউ ফ্রিডম, ফর দ্য জুলাই ফ্রিডম, তোমাকে ফাইট করতে হবে, যদি ফাইট না করো আমরা তোমাকে রেমিটেন্স পাঠাবো না। এখানকার মানুষরা যখন সমস্যায় পড়ছে তখন আন্দোলনের জন্য রাস্তায় বেরিয়ে আসছে, তো ওখান থেকে ওদের রেমিটেন্সটা বন্ধ হয়ে যাচ্ছে বলে এখানে এসে তারা আন্দোলন করছে, ওখান থেকে ওদের রেমিটেন্স মানে ওরা দেওয়া বন্ধ করেছে বলে। বাংলাদেশের ব্যাংক বলছে, আজকে একটা রিপোর্ট দেখছিলাম, কারো একটা বাংলাদেশি ভাইয়ের আজকে স্টেটাস দেখছিলাম, একটা বাংলাদেশি ব্যাংকেরই সেটা একটা রিপোর্ট নিউজে বেরিয়েছে, 10 দিনে সেখানে তাদের
দেখে বলছি এক্স্যাক্ট একটা ফিগার, খুব সুন্দর একটা বড় একটা ফিগার ছিল সেখানে, কার প্রোফাইলে দেখলাম, দেখে বলছি একটা বড় ফিগার ছিল সেখানে, নোট করলাম না আমি সেটাকে আর। বাবা কতগুলো নাম্বার এখন রিয়েলাইজ করছি। সীমন্তর দেখলাম, নেই, শেষ হয়ে হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, কিছুক্ষণ আগেই দেখলাম। মোটামুটি 10 লক্ষ এইরকম একটা অ্যামাউন্ট ছিল, 10 লক্ষ কোটি ডলার রাতারাতি এইরকম টাইপের একটা অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে ঢুকেছে এসে, যেটা তারা আটকে রেখেছিল, তারা দিচ্ছিল না। কেন দিচ্ছিল না? তার অন্যতম কারণ হচ্ছে তারা এই সরকারের উপর কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে। এই যে সরকার, সেই সরকারের উপর তারা ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ তারা যখন দেশে ফিরছে তখন তাদের অভিযোগগুলোর মধ্যে এই সমস্ত অভিযোগগুলো লুকিয়ে আছে যে তারা যখন দেশে ফিরছে তখন তাদের এত বেশি সেখানে সিকিউরিটি চেকিং হচ্ছে যে সেটা তাদের জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তারা ভিসা পেতে এত সমস্যা হচ্ছে, তাদের প্রচুর খরচ ওখানে বেরিয়ে যাচ্ছে। তাদেরকে টিকিটের দাম এত বেশি বৃদ্ধি পেয়ে গেছে বা বৃদ্ধি পাচ্ছে, সেখানে যেহেতু ওভারনাইট সেগুলো বৃদ্ধি পায়, মিনিটে বৃদ্ধি পায়, এটা একটা প্রপার সুন্দর একটা নাম আছে। তো এইরকম একটা যেহেতু প্রিমিয়াম টাইপের এরকম বা কিছু একটা নাম আছে, যেহেতু মিনিটে দাম বৃদ্ধি পায়, ডিমান্ডের উপর বেস করে সেখানে রেট ডিসাইড হয়। তো যেহেতু দাম বৃদ্ধি পাচ্ছে রাতারাতি, কারণ প্রচুর বাংলাদেশি যাচ্ছে বিদেশে, তো রাতারাতি যেহেতু এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে টিকিটগুলো, তাদের জন্য আরও খরচাটা বেশি হয়ে যাচ্ছে। সরকার কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না এগুলোকে কমানোর জন্য। তো তারপরে সেখান থেকে তারা যখন ব্যাংকে টাকা পাঠাচ্ছে, তখন ব্যাংকে গিয়ে তাদের নিজেদের বাড়ির লোকেরা হয়রানির শিকার হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, বা টাকাটা নিয়ে আসার জন্য ব্যাংকে আসতে হচ্ছে। তো বিভিন্ন ধরনের এই ধরনের, বা তাড়াতাড়ি যেমন আজকের দিনে কি হচ্ছে যে গুগল পে করে দিলেই, আমাদের যেমন ফ্রান্স থেকে তুমি গুগল পে করে দিলে ভারতে ঢুকে যাবে, ওদের ওই সুযোগগুলো এখনও তৈরি হয়নি। এই ধরনের প্রবলেমসগুলো তারা কিন্তু প্রচুর পরিমাণে ফেস করছে। সো দেয়ারফোর আমরা দেখতে পাচ্ছি কি তারা সমস্ত রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, এবং এত বড় একটা অ্যামাউন্ট আজকে আটকে ছিল। বাংলাদেশের ব্যাংক বলছে যে 10 লক্ষ কোটি টাকার মতো এইরকম ডলারে তারা কিন্তু একটা অ্যামাউন্ট এই কয়েকদিনে পেয়েছে, যেটা বিশাল বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশি ইকোনমির জন্য। তাহলে এইরকমভাবে একটা প্রেশার তাদের উপর কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। তাহলে এখানে তাহলে মোটামুটি বলছো যে এই টাকা পয়সাগুলো তাদের যদি না আসে দেশে, তা তাদের উন্নতি হবে কি করে? তাদের উন্নতি হবে না। তাহলে একটা দেশের লেবার যারা আছে, তারা একটা স্কিলস আছে বলেই তারা আজকে বিদেশে গিয়ে কাজ করছে। তাহলে সেই স্কিলসটা থাকলে কি হবে? দেশের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, কারণ ওরা হিউম্যান লেবার একটা বড় তার একটা অর্থ নিয়ে আসছে, উপার্জন নিয়ে আসছে, সেই উপার্জন দিয়ে দেশকে সমৃদ্ধ করছে। ফরেন এক্সচেঞ্জ এসে কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকছে, সরকারের অ্যাকাউন্টে। তো ফরেন এইরকম কারেন্সি এসে যদি ঢোকে, তার অ্যামাউন্টটা, তার রেটটা অনেক হাই হয়ে যায়, দেশের ইকোনমি অনেক গ্রো করে। তাহলে এটা দিয়ে তারা কি করতে পারবে? দেশের উন্নতি করতে পারবে। তাহলে এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে তাদের কাছে শিক্ষা ছিল বলে আজকে তারা বাংলাদেশে যেতে পেরেছে। সবাই তো পারেনি, যাদের কাছে ছিল তারা যেতে পেরেছে। তাদের ওই শিক্ষাটাকে কাজে লাগিয়ে তারা আজকে দেশে অর্থ পাঠিয়েছে, সেই অর্থ দিয়ে তাদের হসপিটাল, স্কুল, কলেজ যেগুলো হয়তো ভেঙে দেওয়া হলো, সেগুলো আবার নতুন করে দাঁড় করানোর চেষ্টা করা হবে। মেট্রো রেল ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন সরকারি আবাসন, পার্লামেন্টে দেখলে সেখানে কীরকম, সেখানে দেখলে তোমরা অ্যানার্কির পরিবেশ। হ্যাঁ, কোমর পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে। তো কোমর পর্যন্ত মানুষ, বিছানা পর্যন্ত, চাদর পর্যন্ত, শাড়ি পর্যন্ত তা মানুষ সেখান থেকে তুলে নিয়ে চলে গেছে, এতটা তাদের রাগ। মানে সবাই যে তারা ভিখিরি তা নয়, অনেক বড় বড় মানুষ তারাও এসে, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা টিচার, এরকমও মানুষজন তারা গিয়ে তারা ওটা নিয়ে এসেছে। কেন? কারণ তাদের রাগের কারণ নিয়ে এসেছে তারা, যে আমি এই খারাপ শাসনের একটা উদাহরণ আমার কাছে হয়ে থাকে, যে আমি এটাকে সাজিয়ে রাখবো বাড়িতে, যে বাংলাদেশে এই ধরনের কোনো সরকারও ছিল, আমি যাতে এটা আমার সন্তানদেরকে দেখিয়ে বলতে পারি এরকম একটা খারাপ শাসন সরকার ছিল। তো ওইটাকে চিহ্ন হিসেবে, সিম্বল হিসেবে তারা কিন্তু সেটাকে ব্যবহার করবে। এমন নয় যে তারা সবাই গরিব, যেটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু নয় বাস্তবতা, সবসময় ওই দৃষ্টিভঙ্গিতে দেখবে না। তো এটাও কিন্তু একটা তাদের মধ্যে ভাবনা চিন্তা কাজ করছে। অবশ্যই কিছু মানুষ বেশি আছে ওইরকম, তারা ওটা তাদের প্রয়োজন বলে তারা নিয়ে গেছে। তারা কেউ ফ্রিজ নিয়ে গেছে, কেউ এসি খুলে নিয়ে চলে গেছে, লাইট খুলে নিয়ে চলে গেছে, বিভিন্ন জিনিস। যাই হোক, সেই আলোচনায় যাচ্ছি না। তো মোটামুটিভাবে বুঝে নাও যে ডেভেলপমেন্ট যদি হয় তাহলে সে কী হবে? ইকোনমিক গ্রোথও তার হবে। আজকে এই ইউথরাই গিয়ে আজকে এখানে একটা বড় গাড়ি তৈরি করবে,
কোনো একটা নতুন ধরনের কোনো মোবাইল তৈরি করবে, কোনো একটা সফটওয়্যার তৈরি করবে। তো এই ধরনের প্রোডাক্টগুলো তারা নিজেরা হয়তো তৈরি করবে। তাদের সার্ভিস সেক্টর যেমন ধীরে ধীরে ইউথরা সার্ভিস সেক্টরে প্রবেশ করছে, ভালো তাদের উন্নতি হচ্ছে, নতুন নতুন সফটওয়্যার তারা তৈরি করছে সেগুলো। তো প্রচুর পরিমাণে তাদের ইউথরা কী হবে, এইরকমভাবে নতুনত্ব নিয়ে আসতে পারবে। তাহলে একদিকে ওই নতুনত্ব দিয়ে কী হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। তাহলে এই ডেভেলপমেন্ট হয়েছে বলে ইকোনমিক গ্রোথ হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে বলে কিন্তু ইকোনমিক গ্রোথটা হলো। আবার ইকোনমিক গ্রোথ যদি একটা দেশের না হয় তাহলে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টগুলোও হবে না। ইকোনমিক গ্রোথ যদি না হয় তাহলে ডেভেলপমেন্টও হবে না। যে তাদের নিজের দেশের ইকোনমি এতটাই ছোট যে তারা সেখানে স্কুল কলেজে ইনভেস্ট করবেই বা কী করে। তাহলে সরকারকে কি করতে হবে, তাহলে সরকারের এখানে একটা দায়িত্ব চলে আসে এইরকম একটা পরিস্থিতিতে যে সরকারকে কি করতে হবে, ইকোনমিক গ্রোথটা আগে করতে হবে, যেটা আমাদের দেশের সরকার করেছিল। ব্যালেন্স করার চেষ্টা করেছে, বাট মোর ওরিয়েন্টেশনস বলা যেতে পারে, যে একটা বায়াসনেস ছিল টুয়ার্ডস, আমরা দেখতে পাবো কার দিকে, এই ইকোনমিক গ্রোথের দিকে একটা বায়াসনেস ছিল। ঠিক আছে, মহলবনবিস প্ল্যান যেটাকে বলা হয়, নেহরু মহলবনবিস স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়। তো একটা ঝোঁক সেদিকে ছিল যে আমাদের ইকোনমিক গ্রোথটাও বেশি করে করতে হবে। শুধু ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে ফোকাস করলে হবে না রাতারাতি, কারণ সেটা অনেক বড় এরিয়া, সেটা করাটা সম্ভব হবে না। ইকোনমিক গ্রোথের দিকেও ফোকাস করতে হবে। সো রাতারাতি নতুন একটা দেশ, সদ্য স্বাধীন একটা দেশ, তার যে বিশেষ কতগুলো যে চাহিদা আছে, সেই চাহিদাগুলোর মধ্যে এই দুটোই চাহিদা আছে যে নতুন এই দেশটিকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে ব্যালেন্স করতে হবে। কিন্তু এই ব্যালেন্সের সবসময় যে তুমি একেবারেই সমানভাবে ব্যালেন্স করে এগোনোর চেষ্টা করলে যে তোমার উন্নতি হবে, তাও কিন্তু নয়, হবে না উন্নতি। কোথাও গিয়ে তোমাকে মেপে নিতে হবে, তোমার কাছে যত ডেটা আছে সেই ডেটা দিয়ে তোমাকে মেপে নিতে হবে যে কোনটাতে বেশি ইনভেস্ট করলে তোমার প্রোগ্রেস হবে। তো ভারত সরকার সেই সময় কি করেছে, সেই রকমই কিন্তু যে স্বল্প সংখ্যক ডেটা আমাদের যেটা ছিল, সেই স্বল্প সংখ্যক ডেটা দিয়ে এই জিনিসগুলোকে মেপে নিয়েছে যে কিভাবে আমাদের কোন সেক্টরে কত বেশি ডেভেলপমেন্ট করতে হবে। তো সরকার যেটা করেছে সেটা হচ্ছে কি, যে সরকার যেটা করেছে সেটা ইকোনমিক গ্রোথের উপর, বলো কি বলছো? স্যার বলছিলেন যে আপনি যে এক্সাম্পলটা দিলেন না ওই বাংলাদেশকে নিয়ে, ওখানে বললেন যে মানে বাড়ি থেকে যে মানে টাকা পাঠানো হচ্ছে বা ডলারে, এগুলো ওদের কাছে মানে বাংলাদেশে গিয়ে পৌঁছতো না। তো মানে আর ফ্লাইট যেগুলো, এগুলো ওদের দাম সবসময় বাড়তো। ওর জন্য ওরা মানে সরকার কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আমি জানতে চাইছি যে সরকার যে ইনিশিয়েটিভ নেয়নি, মানে এই যে ফ্লাইট, এগুলো কি প্রাইভেট কোম্পানিতে ছিল, মানে নাকি সরকারের আন্ডারে ছিল? না না, প্রাইভেট, সরকারিভাবে এগুলোকে অ্যাফোর্ড করার জায়গাতে সরকার নেই। আর যেটা হচ্ছিল সেটা হচ্ছে মানে বাংলাদেশে যেটা হচ্ছিল, যে ডেভেলপমেন্ট হচ্ছিল, গ্রোথটা হচ্ছিল না, যার জন্য হঠাৎ করে এরকম ক্রাইসিস দেখা দিয়েছে। মানে এটাই কি মানে না, ওখানে ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ওখানে মানে ডেভেলপমেন্ট গ্রোথ দুটোই হচ্ছে, গ্রোথও হচ্ছে তাদের, এমন নয় যে গ্রোথ হচ্ছে না। কিন্তু কথাটা হচ্ছে যে যতটা তাদের ডিমান্ডস আছে সেই ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না, অন্যদিকে কারাপশনসের সংখ্যাটাও বেশি। তো মানুষের রাগ গিয়ে সেখানে পড়ছে। সরকারের যে পলিসিগুলো যেগুলো আছে সেই পলিসিগুলোও তাদের পছন্দ হচ্ছে না। যেমন ইন্ডিয়াকে যেমন হচ্ছে কি, যে তাদের দেশের ভেতর দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে দেবে, অর্থাৎ আমরা নর্থ ইস্টে পৌঁছানোর জন্য যে রেল ব্যবস্থাটা আমরা তৈরি করতে যাচ্ছিলাম, সেই রেল ব্যবস্থাটা তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এটা হচ্ছে বাংলাদেশের বুক চিরে বের হবে ভারতের রেল, তাদের সার্বভৌমিকতার উপর এটা একটা অ্যাটাক, তাদের বক্তব্য হচ্ছে তাই। তো একটা কারণ নয়, অনেকগুলো কারণ থাকে। মোটামুটিভাবে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের গ্রোথও হচ্ছে। তাদের গ্রোথ যেমন অনেক বেশি হয়েছিল, গ্রোথ যেমন মাথা ছাড়া দিয়েছিল, প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছিল, সরকার লোনও নিয়েছে, লোন নিয়েও করেছে। কিন্তু এটাই সিম্বল, মানে এটাই একটা রাস্তা যে তোমাকে লোন নিয়েই করতে হবে। কারণ আমাদেরও সরকার দেখবে, নরেন্দ্র মোদী সরকার প্রচুর লোন নিয়েছে, প্রচুর। তো সেখানে বোধহয় 150 গুণ বেশি বোধহয় লোন নিয়েছে, 150 না 300 গুণ বেশি লোন নিয়েছে আগের সরকারের থেকে। তো লোন নিয়েই করছে, কিন্তু কথাটা হচ্ছে যে কোথাও গিয়ে আরও সেই সমস্ত প্রবলেমসগুলো ছিল যেগুলোর জন্য বড় বড় কোনো ইকোনমিক পলিসির প্রয়োজন পড়ে না, ছোটো ছোটো এগুলো হয়তো ইনিশিয়েটিভ নিলেই সেগুলো সমাধান করা যায়। সেই জায়গাগুলো ওদের বড় ক্ষোভের কারণ হয়ে গেছে। এবং তাছাড়াও তোমরা জানো যে এটা যতটা না বড় ক্ষোভ, তার থেকে বড় করে এটা দেখানো হয়েছে, তুলে ধরা হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে যে যখন বলেছিলাম তোমাদের একটা, যে এই মুহূর্তে চায়না আর আমেরিকার মধ্যে একটা লড়াই চলছে, তো তাদের লড়াইয়ের মাঝে ওরা একটা শিকার হয়ে গেছে। কে কোথা থেকে কি করে দিল তারা ধরতে পারছে না, বুঝতে পারছে না। তো একটা হজবরলের মধ্যে পৌঁছে গেছে, বোঝা গেছে? তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যে এখানে
এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে চর্চা করা হয়েছে। তো আজ এই কারণে কি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এবং আমাদের ভারতবর্ষেও হচ্ছে, তোমরা দেখবে যে ভারতবর্ষ এই কারণে কি হচ্ছে যে ইকোনমিক যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে হিউম্যান ডেভেলপমেন্টের সাইডটাতে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ যেটা আলটিমেটলি ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কতটা হলো, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে কতটা হলো সেটার উপর জোর দেওয়া হচ্ছে। সেটা যদি ব্যালেন্সের পর্যায়ে যদি না হয়, একেবারে ব্যালেন্স যদি না করে, তাহলে কিন্তু সেই সিস্টেমটা ভেঙে পড়তে পারে। কেন? কারণ আগামী দিনে যদি সব এইরকমভাবে, মানে ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে কি প্রাইভেটের হাতে চলে যাওয়া, ইকোনমিক গ্রোথ মানে প্রাইভেটের হাতে চলে যাওয়া, বা সরকারি হয়তো অত্যধিক বেশি যে সমস্ত ইন্ডাস্ট্রিজগুলোর উপর ফোকাস করছে সেগুলো আলটিমেটলি জনগণের হয়তো ডিমান্ডগুলোকে ফুলফিল করছে না। ফলে কি হবে? ফলে সেখানে সিস্টেমটা ভেঙে পড়তে পারে। তো আলটিমেটলি এরকম ধরো যে ইকোনমিক গ্রোথের যখন জায়গার কথা বলা হবে তখন বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা সাধারণ ফর্মুলা যে সেখানে প্রাইভেট সেক্টরসগুলোকে বেশি ভ্যালুস দেওয়া হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনসগুলোকে বেশি ভ্যালুস দেওয়া হয়। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তুমি করতে গিয়ে মানুষের যদি উন্নতিই না হয়, তাহলে মানুষ কিন্তু বিদ্রোহ করে তোমার সেই সিস্টেম কিন্তু বন্ধ করে দেবে, যেটা বাংলাদেশে হলো, যে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে। খানিকটা যেমন মেট্রো রেল করলো, ব্রিজ নির্মাণ করছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওই তাদের দেশে সেখানে দেখবে তোমরা বিদ্যুৎ চুল্লি নির্মাণ হচ্ছে সেখানে। তাদের নিজেদের দেশে যে বিদ্যুতের যে চাহিদা আছে সেটা পূরণ করার জন্য ভারত সরকার সেখানে দেখবে দুটো বড় বড় সেখানে বিদ্যুৎ চুল্লি সেখানে নির্মাণ করছে, বিদ্যুৎ তৈরি হবে সেখানে, প্রচুর পরিমাণে বিদ্যুৎ জেনারেট হবে সেখানে। তো এগুলো ভারত সরকার সেখানে করছে, কিন্তু আলটিমেটলি এগুলোর প্রভাব গিয়ে তাদের উপর কিন্তু খুব একটা বেশি পড়ছে না, ওরা নোটিশ করছে শর্ট টার্মে। তো এটা তো লং টার্মে তোমাকে বেনিফিট দেবে, রাতারাতি তো দেবে না। যাই হোক, আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি কি যে সেগুলো কিন্তু সিস্টেমটাকে বিগড়ে দিল। এবার তারা নিজেরা ইকোনমিক গ্রোথটা করে দেখাক, কারণ অত্যধিক বেশি ডেমোক্রেসি কিন্তু কি হবে, একটা দেশের ইকোনমিক গ্রোথটা কিন্তু আটকে দেবে। অর্থাৎ তুমি না তো কমপ্লিটলি ইকোনমিক ডেভেলপমেন্টটা, না তো তুমি কমপ্লিটলি যে ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটার উপর না বেশি অত্যধিক বেশি জোর দিতে পারবে, বা হিউম্যান ডেভেলপমেন্ট সেটার উপর অত্যধিক বেশি জোর দিতে পারবে, না তো তুমি এখানে ইকোনমিক ডেভেলপমেন্টটাতে অত্যধিক বেশি জোর দিতে পারবে। তোমাকে কোথাও গিয়ে একটা পজিশনসকে, তো মানে তুমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে দুটোকে তুমি ইকুয়াল পর্যায়ে তো কোনোদিনই রাখতে পারবে না। ইকোনমিক ডেভেলপমেন্ট যদি এটা হয় আর হিউম্যান ডেভেলপমেন্ট বা যদি ডেভেলপমেন্ট এটা হয়, তাহলে সিস্টেমটা ব্রেক করে যাবে, থাকবে না সেই সিস্টেম। আবার যদি সিস্টেমটা যদি এইরকম এতটা গ্যাপে হয়ে যায়, ইকোনমিক ডেভেলপমেন্ট এইরকম হাই হয়ে গেছে আর হিউম্যান ডেভেলপমেন্ট এইরকম লো লেভেলে চলে এসেছে, তাহলেও সিস্টেমটা ভেঙে যাবে। আবার ধরো হিউম্যান ডেভেলপমেন্ট এইরকম হাই হয়ে গেছে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট মানে পলিটিক্স প্রচণ্ড পরিমাণে হচ্ছে, মানুষের হাতে সেখানে টাকা পয়সা আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে ধরো সেখানে, কিন্তু সেটা দিয়ে আলটিমেটলি বড় বড় কোনো সেক্টর তৈরি হচ্ছে না, মানে সরকারের হাতে প্রচুর টাকা আসছে না, যা টাকা আছে জনগণের হাতে আছে, এবং জনগণের হাতে ওটা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আছে। তো স্বাভাবিকভাবে বড় কোনো ক্যাপিটাল নয়, সেটা বড় কোনো ক্যাপিটাল না হওয়ার ফলে বড় কোনো ইন্ডাস্ট্রি, যেটাকে বলা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, সেই হেভি ইন্ডাস্ট্রিটা তৈরি হতে পারছে না। তাহলে অত্যধিক বেশি ডেমোক্রেটাইজেশনস হয়ে যাওয়া, সেটা হচ্ছে ফল। অত্যধিক বেশি ডেমোক্রেটাইজেশনস হয়ে যাওয়া, গণতান্ত্রিক হয়ে যাওয়ার ফলটা হবে কি, সিস্টেমটা আবার ভেঙে পড়বে, সমস্যা আছে। তো এই কারণটাকে ব্যালেন্স কিভাবে করতে হয়, ব্যালেন্স যেটা সমস্ত থিওরিজগুলো, লিবারাল থিওরিজগুলো যেটাকে বলার চেষ্টা করে, সেটা হচ্ছে ব্যালেন্সটা এইভাবে করতে হয়। এটা যদি ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, ইকোনমিক গ্রোথ যদি হয়, তাহলে হিউম্যান ডেভেলপমেন্টটা এইরকম হতে হবে, এতটা কাছাকাছি অ্যাটলিস্ট হতে হবে, এই যেন অত্যধিক বৃদ্ধি না পায়, আবার এই যেন এত নিচে খুব না নেমে যায়, মোটামুটি একটা ব্যালেন্স করে করে এইভাবে এগোতে হবে, ধাপে ধাপে উঠতে হবে, তবেই গিয়ে একটা কান্ট্রি কিন্তু টিকে থাকবে। তো এই ব্যালেন্সটা ধরে রাখাটা অনেকগুলো দেশের পক্ষে খুবই জটিল হয়ে যায়, যারা নতুন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের পলিটিক্যাল সিস্টেমের উপর কন্ট্রোল নেই, ভালো কোনো লিডার নেই যে তাকে সে ফলো করছে, সেই সমস্ত দেশগুলোর জন্য এই সমস্ত প্রবলেমসগুলো আরও বেশি। এবং সমাজ যেখানে, এবং দেশগুলো যদি ছোট হয়, তার নিজের যদি সেখানে সফট পাওয়ারও না থাকে, যদি সেখানে তার হার্ড পাওয়ার, সফট পাওয়ার মোটামুটিভাবে যেগুলোর প্রয়োজন পড়ে একটা দেশকে ধরে রাখার জন্য, তার স্বাধীনতাটিকে ধরে রাখার জন্য, সার্বভৌমিকতাকে ধরে রাখার জন্য যে এলিমেন্টসগুলোর প্রয়োজন হয়, মিডিয়া এজেন্সি তার যদি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, যে প্রয়োজন পড়লে সরকার নিজের যেটা বক্তব্য সেটা ইজিলি সোসাইটিতে সোশ্যালাইজ করে দেবে, সেই ধরনের মেকানিজমগুলো যদি তার কন্ট্রোলে না থাকে, তাহলে কি হবে, তাহলে রাতারাতি এখানে হবে যেটা, সেটা হচ্ছে যে সিস্টেমটা ব্রেক করে যাবে, অর্থাৎ দেশটা ভেঙে যেতে পারে, দেশের মধ্যে একটা অ্যানার্কির পরিবেশ রাতারাতি তৈরি হতে পারে। যেমন বাংলাদেশে দেখলে যেটা হলো, তো সোশ্যাল মিডিয়ার উপর সরকারের কোনো কন্ট্রোল নেই, দিল, বন্ধ করে দিয়েছে ঠিকই, কিন্তু বন্ধ করে দিলেও আলটিমেটলি চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো কিন্তু হচ্ছে, মানে প্রচার পাচ্ছে,
চারিদিক থেকে আগে হয়ে গেছে কিংবা পরে হচ্ছে, মাঝখানে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, ওই 10 দিন 12 দিন বন্ধ ছিল, কিন্তু তার মাঝে তো সামনে এবং পেছনে মানে আগে এবং পরে তার মাঝে তখনও তো হয়েছে। তো এগুলো আলটিমেটলি কী করলো, এবং দেশের চারপাশেই তো হচ্ছে, দেশের চারপাশেই হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশগুলিতে সেখানে সমস্যা হচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দিলেও তো তুমি তো আর ফোন কলটা তো রাতারাতি বন্ধ করতে পারবে না। অনেক সমস্যা এখানে আমরা দেখতে পেয়েছি, যে সমস্ত দেশের বাইরেও যে সমস্ত প্রতিবেশীরা আছে, যে সমস্ত দেশীয় নাগরিকরা আছে, তাদের যে রেমিটেন্স না পাঠানো, তার ইম্প্যাক্ট এসে এদের উপর পড়ছে। তো ফোন কল বন্ধ করে দিলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ইন্টারনেট বন্ধ করে দিলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, ওই ইকোনমিক রেমিটেন্স সেটার ইম্প্যাক্টগুলো এসে পড়ছে, কোল্যাপস করে গেল। তো এইগুলো যদি সদ্য স্বাধীন দেশ হয় তাহলে সেই দেশটার পক্ষে এগুলো ব্যালেন্স করাটা, এগুলো মেনটেইন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো যেমন করতে পারলো না, তার অন্যতম কারণ হচ্ছে যে মিডিয়ার উপরে কন্ট্রোলটা, সোশ্যাল মিডিয়ার উপরে কন্ট্রোলটা নেই। এই ডায়াসপোরাদের উপরে যে কন্ট্রোলটা নেই। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে ওখানে গিয়ে যেভাবে তারা নিজেদেরকে ইকোনমিক্যালি এম্পাওয়ার করে নিয়েছে, সেই ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দিয়ে তারা আজকে কিন্তু পলিটিক্যাল সিস্টেমকে বদলে দিল, অর্থাৎ পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টটাও নিজের মতো করে তারা গড়ে নিল। তাহলে ইকোনমিক্যালি এম্পাওয়ারমেন্ট ওখানে তাদের হয়ে গেছে, তার প্রভাবটিকে কাজে লাগিয়ে তারা আজকে দেশের পলিটিক্স বদলে দিল। তাহলে এগুলোর মধ্যে ব্যালেন্স রাখা, এই কারণে দেখবে আমাদের দেশের সরকারও এটাই চেষ্টা করছে যে ডায়াসপোরাকে কীভাবে ডায়াসপোরা নিয়ে কীভাবে আরও রিসার্চ করা যেতে পারে। অর্থাৎ আমাদের বিশ্বের বিভিন্ন দেশগুলিতে ভারতীয়রা যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, চাকরি করছে, বসবাস করছে, তো তাদেরকে কিভাবে সেখানে তাদের সঙ্গে কমিউনিকেশনস করে ভারতের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখা যায়। আদারওয়াইজ কী হবে না, সময় এটাও আসতে পারে যে তারাই হয়তো ওখান থেকে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ইন্ডিয়াতে ফেলে দেবে। তো ফলে এর ব্যালেন্সটা কিন্তু করতে হবে, যে ওরাই হয়তো সেখানকার বিদেশি শক্তির সঙ্গে হাত মিলেলো, তারা হয়তো বুঝতে পারবে না সব, ধীরে ধীরে অনেকটা পরে গিয়ে বুঝতে পারে, কারণ সবাই ইন্ডিভিজুয়ালি ভাবছে, কালেকটিভলি কজন ভাবে। তো ইন্ডিভিজুয়ালভাবে ভাবতে গিয়ে কালেকটিভ যে ফোর্সটা তৈরি হয়, আলটিমেটলি সেটা হতে পারে যে ইন্ডিয়ার সোভারেন্টি নষ্ট করে দিল। যেটা বলা হচ্ছে বারবার, যে ইন্ডিয়ার মধ্যে বারাক ওবামা যেটা বলেছিল কয়েক মাস আগেই, দেখবে যে ইন্ডিয়ার মধ্যে একটা ডিভিশন দেখা যাবে। যখন তিনি আমেরিকাতে গেছিলেন মোদি, সেই সময় তিনি ওই একই দিনে বসে ওবামা যখন টিভিতে করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তখন তিনি ইন্ডিয়া সম্পর্কে এই কথাটি বলেছিলেন যে ইন্ডিয়া ব্রেক করে যাবে, ইন্ডিয়ার একটা ডিভিশন আবার নতুন করে দেখা যাবে। তো এগুলো কিন্তু তার কারণ হতে পারে, যেভাবে এই কারণে সরকার কী করছে, যখনই আমাদের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যান, তখনই সেই দেশে গিয়ে কী করেন, সেইখানকার যারা ভারতীয় ওখানে গিয়ে বসবাস করছে তাদের সঙ্গে বসে তাদেরকে এখানে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, তাদেরকে নিজের দেশের সম্পর্কে, নিজের রুট সম্পর্কে কিন্তু তাদের মধ্যে একটা বলা যেতে পারে যে একটা কিন্তু নারীর সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করে। এবং এটা নিয়ে রিসার্চও সরকার এই কারণে প্রপোজাল চাইছে এখনকার দিনে, যে বলো আমরা কিভাবে তাদেরকে ধরে রাখতে পারবো, এবং শুধু ধরে রাখা নয়, প্লাস তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বড় হতে পারবো, তাদেরকে কাজে লাগিয়ে ভারত কিভাবে তার গোটা বিশ্বজুড়ে শক্তি বৃদ্ধি করবে, গ্লোবাল পলিটিক্সে কিভাবে ইমপ্রুভ করবে, সেটাকে চেষ্টা করা। তাহলে এগুলো আমাদের কি হতে পারে, একটা দেশের কিন্তু পলিসির জন্য ইকোনমিক্যালি তোমাকে ডেভেলপ করতে হলে, নিজেকে তোমাকে হিউম্যান ডেভেলপমেন্ট করতে হলে, ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হলে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তো সরকার এখানে আমরা দেখতে পাচ্ছি এখনকার দিনে মোটামুটি সমস্ত সরকারই কী করছে, যে এই কারণে বোঝার চেষ্টা করে টাইম টু টাইম যে একটা দেশের হিউম্যান ডেভেলপমেন্ট কতটা হলো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বেরিয়েছে, গ্লোবালি বেরিয়েছে, আবার দেশের সরকারগুলো বের করার চেষ্টা করে, ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল এজেন্সিসগুলোও তারা করে, যে তারা মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কতটা বৃদ্ধি পেয়েছে, মানুষের লিভিং কোয়ালিটি অফ লাইফ কতটা সেখানে ইমপ্রুভ করেছে। এগুলোকে নিয়ে প্রতিনিয়ত কিন্তু কী করা হয়, প্রত্যেক দিন এগুলো ডেটা বের করে, নতুন নতুন ডেটা বের করে প্রত্যেক বছর এগুলো যেটা করা হচ্ছে, সেখানে কিন্তু তারা মেজার করার মধ্য দিয়ে সিস্টেমটিকে ইমপ্রুভ করার কাজ করছে, দেশের ব্যবস্থাটাকে উন্নত করার কাজ করছে। তো এগুলো আমাদের কাছে সেই সময় কিন্তু চ্যালেঞ্জ ছিল, আমরা কিন্তু এই জিনিসগুলোকে ব্যালেন্স করে কিন্তু এগোনোর চেষ্টা করেছি। এখানে দেখো এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। এবার যদি আমাদেরকে একটুখানি বুঝতে হয় যে ইন্ডিয়া যে 1947-এ যখন থেকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট করছি, আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের দিকে যখন আমরা চেষ্টা করছি, আমাদের অর্থনীতিকে পরিচালনার কাজটা করছি, নতুন একটা দেশ তাকে যখন তৈরি করার কাজটা করছি, তখন এই তৈরি করার জন্য আমাদের কাছে যখন আমরা করছি তখন আমাদের কাছে বিশেষ কিছু ছিল না। আমরা তখন এক প্রকার বলতে পারো যে আমাদের শুধু ভাঙ্গা কতগুলো শুধু প্রতিষ্ঠান ছিল, আর কিছু নেই।
আর কিছু নেই, আমাদের কাছে কিচ্ছু নেই, সব শোষণ করে নিয়ে চলে গেছে কাইন্ড অফ। তো এই রকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কি যে এই পরিস্থিতিটার যে এই যে পরিস্থিতি, যে আমাদের যে অবস্থা ছিল, সেই অবস্থাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, যে তখনকার অবস্থাটা যে কী ছিলাম আমরা এবং কোথা থেকে এই অবস্থায় এসে আমরা পৌঁছলাম, সেটা সম্পর্কে তোমার যদি সম্যক ধারণা না থাকে, তুমি আগামী দিনে তোমাকে কিভাবে এগোতে হবে সেই রাস্তাটা তুমি বের করতে পারবে না। তাহলে তোমাকে ইতিহাসটা জানতে হবে, যে যেই বর্তমান পরিস্থিতিটা তুমি দাঁড়িয়ে আছো, বর্তমান যে অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো, সেই অবস্থার পেছনে ইতিহাসটা কি, ইতিহাসে আমরা কেমন ছিলাম। তাহলে ইতিহাসটা খুঁজতে গেলে আমরা সবার প্রথমে কি পাবো? ইতিহাসটা খুঁজতে গেলে আমরা সবার প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে ব্রিটিশদের একটা এক্সপিরিয়েন্স পাবো, কলোনিয়াল একটা এক্সপিরিয়েন্স আমরা পাবো। এটা একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে কলোনিয়াল একটা এক্সপিরিয়েন্স বা একটা পার্সপেক্টিভ আমরা পাবো। আমরা দেখতে পাবো যে সেখানে আমাদের আজকের আন্ডার ডেভেলপমেন্ট হওয়ার কারণ হচ্ছে যে আমাদের ওই ইতিহাস। ব্রিটিশরা আমাদের এখানে সাম্রাজ্য বিস্তার করেছিল। ব্রিটিশরা এখানে এসে এখানে 1700 থেকে 1947 সাল পর্যন্ত তারা শাসন করেছে। তাহলে তারা 250 বছর আমাদেরকে শাসন করেছে। আমরা দেখতে পাবো যে 250 বছরের তাদের যে শাসন, এই শাসনে আমরা দেখতে পাবো কি, মোটামুটিভাবে 250 বছরের শাসনে তোমরা দেখতে পাবে যে দুটো বিষয় খুব, মানে যদি তোমরা 250 বছরের শাসন দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এই শাসনের পেছনে দুটো ফোর্স বেসিক্যালি তোমরা দেখতে পাবে। দুটো ফোর্স কি? আমি আজকে আসছি গো, রাতে আসছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দুটো এখানে আমরা কি দেখতে পাবো, যে এখানে বলছে, যেমন দেখো যে আমাদেরকে সিন্স দ্য 18th century দ্য ওয়ার্ল্ড ইকোনমি হ্যাজ বিন ট্রান্সফর্মড বাই টু মেজর ফোর্সেস। যে যদি আমরা এখানে একটু বিশ্বের অর্থনীতির দিকে দেখি, তাহলে আমরা দেখতে মানে আমাদের যে আজকের অবস্থা, সেই অবস্থার বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিশ্বের সেই সময়কার অর্থনীতি। কখন না, যখন আমরা কলোনাইজড হচ্ছি সেই সময়কার, মোটামুটি তার 100 বছর ওই সময়কার 17th century 18th century 18 মানে হচ্ছে 1700 থেকে 18 যে সময়কাল, সেখানে। তাহলে 1700 সালে যদি আমরা ব্রিটিশরা এখানে এসেছে এবং আধিপত্য বিস্তার করেছে, তাহলে সেই সময় থেকে আমাদের সেই সময়কার অর্থনীতি কেমন ছিল সেটা বুঝতে হবে, ড্রাইভিং ফোর্সগুলো কেমন ছিল সেটা বুঝতে হবে। তো সেটা আমরা দেখতে পাবো যে ভারতের আজকে এই অবস্থা খারাপ হওয়ার কারণে, খারাপ হওয়ার পেছনে দুটো কারণ জড়িত আছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, আর দ্বিতীয় হচ্ছে কলোনিয়ালিজম। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস অ্যান্ড কলোনিয়ালিজম, এই দুটো বড় কিন্তু ড্রাইভিং ফোর্স সেখানে ছিল, যারা আজ ভারতকে এই অবস্থার দিকে ঠেলে দিয়েছে। কি কি ফোর্স দেখতে পাবো আমরা দেখতে পাবো যে এই ডেভেলপ কান্ট্রিজগুলো বেসিক্যালি, মানে সেই সময় দেখতে পাবে যে ফোর্সগুলো বেশি, যেটা বলা হচ্ছে যে ওয়ার্ল্ড দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে ডেভেলপড ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ডেভেলপিং ওয়ার্ল্ড। তো ডেভেলপড ইকোনমি আর একটা হচ্ছে ডেভেলপিং ইকোনমি। ডেভেলপড ইকোনমি কোনগুলো না, ইউরোপের ইকোনমিতে ডেভেলপড ইকোনমি। ডেভেলপিং ইকোনমি কোনগুলো, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার ইকোনমিগুলো ডেভেলপিং ইকোনমি। আমরা দেখতে পাবো যে ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন যেটা হয়েছে ওয়েস্টার্ন ইউরোপে, যেটা হয়েছে পশ্চিম ইউরোপে মানে সেখানে দেখবে ফ্রান্স আছে, জার্মানি আছে, স্পেন আছে, নেদারল্যান্ড আছে, এই সমস্ত দেশগুলোকে তোমরা দেখতে পাবে, এবং অবশ্যই ইউনাইটেড কিংডম আছে। তো সবার প্রথমে ইউনাইটেড কিংডমের কথা বলতে পারো, যারা আমাদেরকে শাসন করেছে। কি দেখতে পাবো আমরা সেখানে দেখতে পাবো যে ওয়েস্টার্ন ইউরোপে ইউকে সে আমাদেরকে এক্সপ্লয়েট করেছে। সে কি করেছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এসেছে সবার প্রথমে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এসেছে, ফ্রান্সে এসেছে, জার্মানিতে এসেছে, 3টে দেশ বিশেষ করে গুরুত্বপূর্ণ। তো 3টে দেশে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন এসেছে, তখন আমরা দেখতে পাবো কি যে সেই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে হচ্ছে যে রাতারাতি ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়েছে। ইন্ডাস্ট্রি মানে প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়েছে, লেবারের একটা চাহিদা দেখা গেছে। তো লেবারের একটা চাহিদা দেখা গেছে, লেবারের এখানে একটা প্রসপ্যারিটি দেখা গেছে। তো লেবার প্রচুর পরিমাণে সেখানে কি হয়েছে, ইন্ডাস্ট্রিজগুলিতে হয়তো চাকরি করতে শুরু করেছে। চাকরি করা মানে হচ্ছে সেখানে কি করে না, প্রচুর পরিমাণে তাদের নিজেদেরও উন্নতি হওয়া, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে সেখানে রাতারাতি প্রচুর ওভার প্রোডাকশন হওয়া। সেই প্রোডাকশানগুলোকে কোথাও তো গিয়ে বিক্রি করতে হবে প্রোডাক্টগুলোকে। তো সেই প্রোডাক্টগুলোকে তারা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এসে তারা বিক্রি করেছে। তারা একদিকে ইন্ডাস্ট্রি করছে, ওখানে উন্নত দেশগুলিতে ইন্ডাস্ট্রি সেট আপ হলো, আর অন্যদিকে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলিতে তারা এসে কি করছে, কলোনি ইস্টাবলিশ করেছে। কলোনিটা কেন তাদের প্রয়োজন হয়েছিল? শুরুর দিকে আমরা জানি যে তারা এখানে ব্যবসা করতে এসেছিল। 16th সেঞ্চুরির দিকে যদি তোমরা চলে যাও, 16 থেকে 17th সেঞ্চুরি ইতিহাস যদি দেখো, তাহলে দেখবে প্রথমে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। ব্যবসা বাণিজ্য করতে আসলো, এসে তারা কি করলো, এখানে এসে দেখছে প্রচুর পরিমাণে র মেটেরিয়াল পাওয়া যায়। এই র মেটেরিয়াল তারা এখান থেকে নিয়ে যায় তাদের দেশে, সেখানে ইন্ডাস্ট্রিতে সেটাকে প্রডিউস করে, কোনো একটা প্রোডাক্ট করে এখানে এসে তারা বিক্রি করে।
ধীরে ধীরে তারা কি করলো, ধীরে ধীরে তারা দেখলো কি যে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে শুরুর দিকে আমরা দেখতে পাবো যে দুটো ভাগে ভাগ করলাম আমি এই ব্রিটিশ পিরিয়ডটাকে। এখানে প্রথমে যেটা শুরুতে তোমাদের বললাম ব্রিটিশদের যে ডমিনেশনস আমাদের উপর, তো শুরুর দিকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কিন্তু কোম্পানি, একটা বিজনেস করার জন্য এসেছিল। তারা এসে তারা কি করলো, এখানে বিজনেস করতে করতে যেটা করলো সেটা হচ্ছে যে এখানকার র মেটেরিয়ালসগুলোকে তারা ওখানে নিয়ে যায়, প্রডিউস করে এখানে এসে তারা কিন্তু প্রোডাক্ট বিক্রি করে। ধীরে ধীরে তারা কি করতে শুরু করলো, কোম্পানি ধীরে ধীরে এইরকমভাবে আমরা কোম্পানিকে দেখছি কি যে কোম্পানি ফুলে ফেঁপে উঠতে শুরু করলো। সে ফুলে ফেঁপে উঠতে যখন শুরু করছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে ওর ফুলে ফেঁপে ওঠা মানেই হচ্ছে যে এখানে এসে কি করা, ধীরে ধীরে এদের জন্য চাপটা বেড়ে যাওয়া। ওর ফুলে ফেঁপে ওঠা মানে হচ্ছে এই এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোর জন্য প্রেশারটা বেড়ে যাওয়া। কি ধরনের প্রেশার? প্রেশারটা হচ্ছে এই ধরনের প্রেশার যে ওরা ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টটা তৈরি করবে, অফকোর্স সেই প্রোডাক্টটার প্রাইসটা কিন্তু কম হবে, সেই প্রোডাক্টটার টেকসই অনেক বেশি হবে, সেই প্রোডাক্টটা প্রডিউস করতে কম খরচ হবে, টাকা কম লাগবে সেটা প্রডিউস করতে। তো স্বাভাবিকভাবেই আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো আছে, আমাদের নিজেদের যে ইন্ডাস্ট্রিজগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিজগুলোতে যেটাকে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি বলা হয়, কুটির শিল্প যেগুলো বলে, যে মানুষ হাতেই বেশিরভাগ জিনিস হাতে তৈরি করতো, তো হাতে তৈরি করা প্রোডাক্ট তাদের প্রোডাক্টের সঙ্গে কম্পিট করতে পারবে না। হাতে তৈরি করা প্রোডাক্ট তাদের প্রোডাক্টের সঙ্গে কম্পিট করতে পারছে না। কিভাবে? আমাদের প্রোডাক্ট যখন মার্কেটে যাচ্ছে তখন তার দাম, হাতে বুনেছি তো 3 দিন সময় লেগেছে, তো তার দাম 3 দিনের লেবারের যেটা সময় হবে সেই হিসেবে দাম তৈরি হবে। তাহলে 3 দিনের লেবার ধরে নাও, তখনকার দিনে লেবার তো খুব সস্তায় ছিল, তাও ধরে নাও মোটামুটি একটা আইডিয়া যে 10 টাকা একটা প্রোডাক্টের দাম ডিসাইড হলো। তাহলে 3 দিনের লেবারের মূল্য হচ্ছে, প্লাস ওই প্রোডাক্টটা তৈরি করতে যে র মেটেরিয়ালসগুলো প্রয়োজন পড়েছে সেগুলো মিলে ওই প্রোডাক্টের দাম দাঁড়ালো হয়তো 10 টাকা। ওদের দেশ থেকে যে প্রোডাক্টটা এসেছে সেই প্রোডাক্টটার দাম কিন্তু সস্তা। কেন? কারণ ওইটা 3 দিন লাগেনি প্রডিউস করতে, ওটা আধ ঘন্টায় হয়তো প্রডিউস করে দিয়েছে, 10 থেকে 10 মিনিটে হয়তো প্রডিউস হয়ে গেছে সেটা, কারণ এতটাই কম সময় লাগে সেখানে। মানুষ যখন মার্কেটে যাবে, এবং যেহেতু কম সময় লেগেছে প্রাইসের দামটা কম হবে, মানে প্রোডাক্টের প্রাইস কম হবে, প্রোডাক্টের যখন রেট কম হবে, প্রাইস যখন কম হবে, মানুষ যখন মার্কেটে কিনতে যাবে তখন সে কোন প্রোডাক্টটা কিনবে? কম দামে যেটা বিক্রি হবে তো সেটাই কিনবে। তো গিয়েও সে কম দামের প্রোডাক্টটা কিন্তু কিনেছে। ফলে কি হয়েছে, ধীরে ধীরে এইরকমভাবে কনজিউমার যারা ছিল, ইন্ডিয়ান কনজিউমার যারা ছিল, তারা কি করেছে, তারা কম দামের প্রোডাক্টের দিকে নিজেদেরকে নিয়ে চলে গেছে, বাধ্য হয়েছে। আমরা তখন আর দেশের কথা ভাবি না, আমরা তখন যেটা সস্তায় পাবো সেটাই কিনি গিয়ে। আমরা জানতে চাই না সেটা কোন দেশ থেকে এসেছে প্রোডাক্টটা, আমরা জানতে চাই যে সেখানে কি কি ফিচার্স দেবে। আমরা ট্যালি করে দেখি অন্য প্রোডাক্টের সঙ্গে সেই ফিচার্সগুলো, আমরা ট্যালি করে দেখি সেই প্রোডাক্টটার দাম কত দাঁড়ালো। যদি দেখি যে এটা সস্তা পড়ছে আমরা সেটাই কিনবো, সস্তা প্রোডাক্টটাই কিনি। তো আমরা এরকমভাবে কি করি, ইন্ডিয়ান কনজিউমার্সরা গিয়ে ওই প্রোডাক্টগুলো কিনেছে। তো ধীরে ধীরে কি হয়েছে, আমাদের ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলো কিন্তু মাঠে মারা পড়েছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজগুলো কি হয়েছে, মাঠে মারা পড়েছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজগুলো মাঠে মারা পড়েছে, মানে এরা তার ব্যবসা প্রায় এক প্রকার বন্ধ হয়ে গেছে, তাদের ব্যবসা এক প্রকার বন্ধ হয়ে গেছে। তারা আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কি যে তারা আর করতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তাদের ডাউন হয়ে যাচ্ছে ব্যবসা, এই সমস্যাগুলো তারা দেখতে পাচ্ছে। তো এইরকমভাবে একটা তারা কি করেছিল, একটা প্রবলেম সেখানে কিন্তু ক্রিয়েট করেছিল আমাদের জন্য, যে একদিকে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওখানে যখন হয়েছে তখন ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে ওদেরকে আরও অনেক শক্তিশালী করে দিয়েছে একদিকে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের উপর কলোনি স্ট্যাবলিশ করেছে। তারা কলোনি স্ট্যাবলিশ করেছে এই কারণে যে প্রচুর পরিমাণে র মেটেরিয়াল এখানে পাবে, এবং এটাকে একটা তাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করার একটা মার্কেট হিসেবে সেটাকে তারা পাবে বলে এখানে এসে তারা কি করেছে, ঘাঁটি গেড়েছে। তাহলে এইগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি আমাদের নিজেদের যে ইকোনমি, আমাদের নিজেদের যে বিজনেসম্যান, আমাদের নিজেদের যে প্রোডাক্টিভ সিস্টেম, আমাদের নিজেদের যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, সেগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। এটা কিন্তু করেছে তারা। তোমরা দেখতে পাবে যে 1857 পর 1857 কি হয়েছিল, বিখ্যাত একটা বিপ্লব হয়েছিল। কি হয়েছিল? ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা সাভারকার বলেছে। সেখানে আমরা সিপাহী মিউটিনি দেখেছি, সিপাহী বিদ্রোহ দেখেছি। ব্যারাকপুরের এই যে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের সিপাহীরা কি করলো, ব্যারাকপুরের যে দাদা বৌদির বিরিয়ানি, সেই ব্যারাকপুরের কথা বলা হচ্ছে। তো এই ব্যারাকপুরের এখানে সিপাহীরা কি করলো, আন্দোলন করলো বড় আকারে আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে তৈরি হলো। ব্রিটিশদের বিরুদ্ধে যদি বড় আন্দোলন তৈরি হলো, নাকানি চোবানি খেতে হলো সরকারকে এখানে, আর মিরাই সেখানে রিভল্ট করে দিয়েছে। তো তার দেশটাকে কন্ট্রোল করবে কি করে সরকার?
তো বাধ্য হয়ে তখন তো রেঙ্গুন থেকে, রেঙ্গুন মানে হচ্ছে মায়ানমার থেকে তখন তো আর্মি নিয়ে এসে এটাকে কন্ট্রোল করেছে। যাই হোক, পরের বছরই গিয়ে কী করলো, 1857-এর পরের বছর 1858-এ রানী এখানে এসে সব দখল নিয়ে নিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখল নিয়ে নিল, সমস্ত ক্ষমতা নিয়ে নিল নিজের হাতে। বললো তোমাকে আর এটা কিছু করতে হবে না, যা করার আমি করব, তুমি এবার চুপচাপ বসে থাকো। মানে ওকে সাইড লাইন করে দিল, অল্প কিছু পাওয়ার তার হাতে ছেড়ে দিল, বাকি সমস্ত পাওয়ার নিজের হাতে নিয়ে নিল রানী। তো নিজের হাতে নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এখানে ব্রিটিশদের আন্ডারে গিয়ে আরও বেশি এক্সপ্লয়টেশন হচ্ছে। অর্থাৎ সরকারের হাতে যখন ক্রাউনের হাতে চলে যাচ্ছে, ক্রাউনের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও বড় এক্সপ্লয়টেশনসটা সেখানে আমরা দেখতে পাচ্ছি। কী ধরনের এক্সপ্লয়টেশন আমরা দেখতে পাচ্ছি, যে এখানে এসে ব্রিটিশরা এসে দেখবে তোমরা জমিনদারি সিস্টেম, রায়তওয়ারি সিস্টেম এগুলো তৈরি করেছিল। ব্রিটিশরা এসে কী করলো, এখানে এগ্রিকালচারাল যে আমাদের যে একটা বড় সেক্টর ছিল, যেখান থেকে প্রচুর প্রোডাকশনস হতো, সেখানে কী করলো, একটা নতুন মিডিল ক্লাসের জন্ম দিল। নতুন মিডিল ক্লাসে তারা একটা জন্ম দিল। নতুন মিডিল ক্লাসে তারা জন্ম দিল কীরকমভাবে, নতুন মিডিল ক্লাসে জন্ম দিলে এইরকমভাবে যে সরকার আর জনগণের কাছ থেকে সরাসরি ট্যাক্স নেবে না, সরকার এবার ট্যাক্স নেবে কাদের মাধ্যমে, জমিদারদের মাধ্যমে। জমিদারের একটা কনসেপ্ট তৈরি হলো, রায়তওয়ারির একটা কনসেপ্ট তৈরি হলো, যে ওদের মাধ্যমে কি হবে, ট্যাক্স সরকারের হাতে আসবে, ওদের সঙ্গে সরকার কমিউনিকেট করবে। ওরা গিয়ে কি করবে, সূর্য ডোবার আগের যে কনসেপ্টটা তৈরি হয়েছিল তোমরা জানো, যে সূর্য ডোবার আগে তোমাকে কি করতে হবে, তোমার যে খাজনা সেটা দিতে হবে, নাহলে তোমার জমি কবজা হয়ে যাবে। তো অনেক কৃষক তাদের ফসলে চাষ হতো না, তারা দিতে পারতো না, তো তাদের জমি কবজা হয়ে যেত। তো এরকমভাবে ধীরে ধীরে মাঝে করে কি উঠলো, যে জমিদার বলে একটা নতুন ক্লাস জেনারেট হলো রায়তওয়ারির একটা কনসেপ্টের মধ্যে দিয়ে, বা জমিদারি কনসেপ্টের মধ্যে দিয়ে এরকম একটা জমিদারদের একটা কনসেপ্ট তৈরি হলো। এরা হলো নতুন মিডিল ক্লাস সেই সময়। এই মিডিল ক্লাসের কনসেপ্টটা এখানে এসে কি হলো, এদের মাঝখানে পড়ে গিয়ে একদিকে ব্রিটিশদের এক্সপ্লয়টেশনস, অন্যদিকে এখানে জমিদারদের এক্সপ্লয়টেশনস, এই দুটোর মাঝে এরা পড়ে গেল। ট্যাক্সটা নিত কিন্তু জমিদাররা, ব্রিটিশদের কাছে পৌঁছে দিত। কার কাছ থেকে ট্যাক্স নিত, কৃষকদের কাছ থেকে নিত। কৃষকদেরকে আবার বলে দিয়েছে এখানে ব্রিটিশ সরকার, যে তোমাকে কি চাষ করতে হবে, তোমাকে সেটাই চাষ করতে হবে যেটা ব্রিটিশ সরকার চায়। তো আমরা কি দেখেছি সেখানে, আমরা দেখেছি যে সমস্ত ফুড ক্রপস ছিল, যে খাদ্যদ্রব্য যেগুলো আমাদের ছিল, খাদ্য, যে ধান, গম, যব এগুলো প্রডিউস হতো, সর্ষে এগুলো প্রডিউস করতাম আমরা। তো সেই জায়গায় তারা কি করলো, সেই জায়গায় তারা কমার্শিয়াল কিছু ক্রপস, কমার্শিয়াল পাট জাতীয়, চা জাতীয়, কফি জাতীয় এই সমস্ত প্রোডাক্টগুলো, নীল চাষ হতো, এগুলো তারা এখানে কি করলো, তারা বললো যে তোমাকে চাষ করতে হবে। তাহলে এদের এই চাষগুলো করে তারা তো কি পাচ্ছে না, নিজেদের পেট চালাতে পারবে না। আবার বিপরীতে যখন মার্কেটে সেগুলো যখন বিক্রি করতে যাচ্ছে, তখন সে সেখান থেকে দামও পাচ্ছে না প্রপার, কারণ ইন্ডিয়ান মার্কেটে সেটার চাহিদাও নেই। কারণ ইন্ডিয়ান মার্কেটে নীল চাষ হতো, তো নীল মানুষ তো খেতে পাচ্ছে না, আর সে এখন ওই কালার দিয়ে সাদা জামা এখন ব্লু করবে, প্রয়োজনই নেই, তো আননেসেসারি, তার কাছে অপ্রয়োজনীয়। তার তো খাদ্য দরকার, তো খাদ্যর জায়গায় যে তাকে নীল চাষ করানো হচ্ছে, তো ইন্ডিয়ান মার্কেটে সে তো চাহিদা নেই, যারা কিনবে তারাও তো সেই খাদ্যটাই কিনবে গিয়ে, না নীল কিনবে গিয়ে। তো ফলে একদিকে তারা কি হচ্ছে, এই ধরনের লসের মুখে পড়ছে। এবং ব্রিটিশদেরকেও যখন বিক্রি করা হতো, ব্রিটিশরাও সেটার জন্য কম টাকা দিত তাদেরকে। তাহলে একদিকে এই ধরনের ট্যাক্স পে করতে না পারা জমিদারদেরকে, অন্যদিকে ব্রিটিশদের চাহিদা পূরণ করতে যাওয়া কমার্শিয়াল ক্রপস প্রডিউস করে, এখানে কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, ভীষণ রকমভাবে কৃষকদের অবস্থা খারাপ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ একাধিকবার দেখা দিয়েছে। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বিজনেস ক্লাস যেটা আছে, বিজনেস ক্লাসের উপরে একটা বড় খাড়া নেমে এসেছিল। কি ধরনের বিজনেস ক্লাস যেটা ছিল, এখানে ইন্ডাস্ট্রি, বড় করে ইন্ডাস্ট্রি কিন্তু ব্রিটিশরা তৈরি করেনি, হেভি কোনো ইন্ডাস্ট্রি, বড় কোনো ইন্ডাস্ট্রি যেখানে হয়তো প্রচুর লেবারের প্রয়োজন পড়বে, যেখানে হয়তো রাতারাতি হয়তো সেখানে অনেক ওভার প্রোডাকশনস হবে, সেখানে হয়তো মানুষ চাকরি পাবে, সেখানে হয়তো লং রানে হয়তো উন্নতি হবে, কিংবা দেশীয় যে শিল্পপতিরা আছে তাদেরকে সেখানে তাদেরকে টেকনিক্যাল স্কিলস দেবে, তাদেরকে বিজনেস স্কিলস দেবে, এগুলো তারা করেনি। উল্টো দিকে তারা কি করেছে, ইন্ডাস্ট্রিজগুলোর জন্য, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিল তাদের জন্য তারা ওখান থেকে কি করেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য তারা ওই ধরনের পলিসি নিয়ে এসেছে, কি যে এখানকার যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল এগুলোর আর প্রয়োজন পড়তো না তাদের কাছে, মানে এখানে যেগুলো বিক্রি হতো সেই সমস্ত বিক্রি করা প্রোডাক্টগুলো তারা আর এত বেশি কিনতো না। ওদের দেশ থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসে, বা এখান থেকেও সস্তায় প্রোডাক্ট নিয়ে গিয়ে ওখানে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করে তারা এখানে এসে বিক্রি করতো। তো এখানকার ইন্ডাস্ট্রিজগুলো কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু মাঠে মারা পড়ে, বিজনেসম্যানরা তারা কিন্তু নিজেরা ধীরে ধীরে মাঠে মারা পড়ে, মানুষের স্বাদও ধীরে ধীরে, টেস্ট ধীরে ধীরে বদলে যায়।
মানুষের মানে যে প্রোডাক্টটা হয়তো এখানকার দেশীয় শিল্পপতিরা বিক্রি করতো, মানুষ আর সেই প্রোডাক্টটা কিনছে না, অন্য ধরনের প্রোডাক্টের দিকে মানুষের এখন কিন্তু একটা ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে। তো ফলে কি হচ্ছে, ওরা ওদের মতো করে র মেটেরিয়ালস নিয়ে গিয়ে একটা প্রোডাক্ট প্রডিউস করে এখানে এসে বিক্রি করছে। এখানকার যে সমস্ত বিষয়গুলো যেগুলো ছিল সেই বিষয়গুলো আর কিন্তু বিক্রি হচ্ছে না। আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিটাও কিন্তু এইরকমভাবে ধ্বংস হয়েছে, ইন্ডাস্ট্রিটাও ধ্বংস হয়েছে, বিজনেস ক্লাস ধ্বংস হয়েছে, আমাদের এগ্রিকালচার এইরকমভাবে তারা ধ্বংস করেছে। তাহলে এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, এইরকমভাবে আমরা দেখতে পাবো যে পুরো সিস্টেমটাকে তারা একেবারেই রুইন করে দিয়েছে, যেটাকে বলে ধ্বংস করে দেওয়া। তো সেই ধ্বংসটা তারা কিন্তু করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা এখানে এসে প্যারালালি, তোমরা জানো যে ব্রিটিশরা তারপরে তো আরও তো অনেক বিষয় তো ছিল, যে তারা এখানে এসে তাদের নিজেদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার জন্য তারা নিজেদের ভাষা আমাদেরকে শিখিয়েছে। তো লিবারাল ইংলিশ এডুকেশনস তারা আমাদেরকে শিখিয়েছে, ইংলিশ ভাষা শিখিয়েছে, অর্থাৎ ফিলোসফিটাও শিখিয়েছে, ভাষাটাও তারা আমাদেরকে শিখিয়েছে। শেখাতে শেখাতে তারা কি করেছে, দীর্ঘদিন ধরে আমাদেরকে তারা নিজেদের ফিলোসফিতে গড়ে নিয়েছে। তো একদিকে এই প্রবলেমসগুলোও কিন্তু উঠে এসেছে একটা বড় সোসাইটির জন্য ওভারঅলভাবে, যে তারা আমাদেরকে কোনো দিক থেকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি, প্রচণ্ড পরিমাণে এক্সপ্লয়টেশনস হয়েছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে তারা কফি, চা, তারা রাবার, এই সমস্ত প্ল্যান্টেশনসগুলো করেছে, এবং এগুলো করতে গিয়ে এখানকার কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যারা বিজনেসম্যান ছিল তারা এসে তখন কি করতো, তারা তাদের বিজনেস যেহেতু শহরে চলছে না, তো তারা তখন এখানে বিজনেসম্যান থেকে তারা তখন এখানে এসে ফার্মার্সের পর্যায়ে নেমে আসে। তারা এখানে এসে জমি কিনে তখন সেখানে চাষবাস করতে শুরু করে লোককে দিয়ে, বাধ্য হয়ে। ফার্মার্স যারা ছিল, যাদের কাছে জমি ছিল, তারা সেই জমি বিক্রি করে দিতে বাধ্য হয়। তারা জমি বিক্রি করে দিয়ে তারা ভাড়া বাড়িতে গিয়ে থাকে, নইলে তারা সেখানে কি হয় না, সেখানে রাস্তাঘাটে গিয়ে শুয়ে থাকতে বাধ্য হয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে আমাদের অবস্থা এইরকম চরমভাবে এইরকমভাবে তারা ক্ষতির মুখে ফেলে দিয়েছিল। আমাদের যে ইকোনমি, সেই ইকোনমি ধ্বংস করেছে, এবং এটাকে বলা হচ্ছে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যে আমাদের যে নিজস্ব ইন্ডাস্ট্রিজগুলো ছিল, সেই ইন্ডাস্ট্রিজগুলোকে এইরকমভাবে তারা কি করেছে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে। যে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, সেগুলোকে তারা ধ্বংস করেছে। তারা আমাদের যে আরও যে সমস্ত হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, সেগুলোকে তারা এইরকমভাবে ধ্বংস করে আমাদের দেশের পুরো ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিকে দেশ থেকে তাড়িয়েই দিয়েছে এক প্রকার। এরপরে তোমরা দেখতে পাবে কি, এরপরে শুধু তাই নয়, অন্যদিকে আরও একটা বড় খাড়া আমাদের উপর নেমে এসেছিল সমস্যা। সেটা হচ্ছে এইরকম, যে ব্রিটিশরা কি করতো, ব্রিটিশরা আমরা দেখেছি যে এখানে প্যারালালি তারা করতো কি, যে এখানকার যে ফরেন যে ট্রেড সারপ্লাস যেটা ছিল, ইন্ডিয়ার যে ফরেন ট্রেড যেটা ছিল, সেটা সারপ্লাসটা তারা কি করতো, ব্রিটিশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত। অর্থাৎ আমাদের এখানে যে ট্যাক্সটা তারা শিল্পপতিদের উপরে বসিয়ে যেটা তারা আদায় করতো, সেই ট্যাক্সের টাকা তারা কি করতো, টাকা সরাসরি সেখানে তারা ব্রিটেনে পাঠিয়ে দিত, ইউকেতে পাঠিয়ে দিত। সেই টাকা দিয়ে তারা কি করতো, তাদের ওখানকার যে হোম চার্জেস মানে ওই সংসার পরিচালনার জন্য যে খরচাগুলো, সেই খরচাগুলো তারা একদিকে পালন করতো, প্লাস হচ্ছে সেই টাকাতে তারা কি করতো না, চায়নাতে গিয়ে যুদ্ধ করতো, তারা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করতো। তাহলে এইরকমভাবে তারা কি করতো, আরও কতগুলো সমস্যা আমাদেরকে জেনারেট করেছিল, যে টাকাগুলো এখানে হয়তো ট্যাক্স হিসেবে তারা কালেক্ট করেছে, সেগুলো দিয়ে তারা এখানকার কোনো উন্নতি করতো না, বড় হেভি কোনো ইন্ডাস্ট্রি তারা সেট আপ করতো না, এখানকার ইন্ডিয়ানসদের কোনো ওয়েলফেয়ার তারা করতো না, বরং সেই টাকা দিয়ে তারা কি করতো, চায়নাতে গিয়ে যুদ্ধ করতো, আফগানিস্তানে গিয়ে তারা যুদ্ধ করতো। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, অ্যাংলো আফগান ওয়ার, নিশ্চয়ই এই সব ঘটনা তোমরা শুনেছো, ইতিহাসে পড়েছো, সবই তোমরা জানো। চায়নাতেও সেখানে তারা রুল করতে গিয়েছিল, যাই হোক এগুলো। তো এই সমস্ত ঘটনাগুলো আমরা কিন্তু সাক্ষী হয়েছি, আমাদের ইতিহাস এগুলোর কিন্তু সাক্ষী। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে আমাদের পুরো সিস্টেম যেটা, সেই সিস্টেমটিকে তারা বলা যেতে পারে এক প্রকার ধ্বংস করে দিয়েছে। এরপরে এখানে চলে আসো, এই ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা এবার আমাদের আলোচনার গভীরে প্রবেশ করি, যে আমাদের একটা সদ্য স্বাধীন নতুন দেশ, তাহলে সেই দেশটাকে এইরকম ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে, যার এত বড় একটা ইতিহাস ছিল, যার ইকোনমিকে এরকমভাবে ধ্বংস করা হয়েছে, যার নিজস্বতাটাকে ধ্বংস করা হয়েছে, স্বাধীনতার আগেও তোমরা জানো যে ফেমাইন হয়েছে, সেখানে দুর্ভিক্ষ হয়েছে, মানুষ না খেতে পেয়ে প্রায় সেখানে কয়েক লাখ মানুষ সেখানে মারা গেছে। অমর্ত্য সেনের সব এইগুলো বইয়ে দেখবে, সব আছে। তিনি ম্যানেজমেন্টকে দায়ী করেছেন, ব্রিটিশদের কথা বলতে গিয়ে এই সমস্ত মিসম্যানেজমেন্টের কথা তিনি তুলে ধরেছেন অমর্ত্য সেন। তো
তো এগুলো তো আমরা দেখেছি। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে যখন ভারতবর্ষের সরকার যখন স্বাধীনতা পাচ্ছে, এইরকম একটা অর্থনৈতিক পরিস্থিতিতে যখন ভারতবর্ষের জনগণ যখন স্বাধীনতা পাচ্ছে, যখন নতুন সদ্য স্বাধীন দেশ আমরা হিসেবে গড়ে উঠছি, তখন আমাদের কাছে চ্যালেঞ্জগুলো হচ্ছে এটাই দুটো, যেটা নেহেরু পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে আমাদের কাছে তখন দুটো চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ইকোনমিকে ডেভেলপ করতে হবে, ইকোনমিক গ্রোথ করতে হবে একদিকে, কারণ ইকোনমিক গ্রোথ যদি না হয় লং রানে আমরা কি করতে পারবো না, হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারবো না। হিউম্যান ডেভেলপমেন্টও যদি প্যারালেলি না হয় আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু ইকোনমিক গ্রোথও কিন্তু নিয়ে আসতে পারবো না। তাহলে উভয় সমস্যার মধ্যে আমরা সেই সময় ছিলাম, যে কোনো একটা পক্ষ হয়তো সেখানে স্ট্রং হতো, তা নয়, দুটোকেই ভেঙে দিয়ে গেছে তারা। আবার বিপরীত দিকে দেখো, ইকোনমিক গ্রোথের জন্য যে সমস্ত সেক্টরসগুলো আমাদের তখন খুব অত্যধিক, আমাদের নিজস্ব যে সেক্টরসগুলো যেখান থেকে প্রচুর আমাদের জিডিপি যেখান থেকে জেনারেট হয়, সেটা হচ্ছে আমরা বড় একটা কান্ট্রি হচ্ছে, সেটা হচ্ছে 75% আমাদের যেমন হচ্ছে সেই সময় স্বাধীনতার সময় তোমরা দেখবে আমাদের 75% আসে কোথা থেকে, জিডিপি আমাদের 75% যোগান দেয় হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচারাল সেক্টর অর্থাৎ কৃষিকাজ করে আমাদের কি হয়, আমাদের জিডিপি কিন্তু দাঁড়িয়ে আছে, কৃষিকাজের উপরে আমাদের জিডিপি দাঁড়িয়ে আছে, 75% কন্ট্রিবিউশন তার আছে, 25% ইন্ডাস্ট্রিজগুলোর আছে। তাহলে সেই রকম এক পরিস্থিতিতে ভারত সরকার দেখছে যে আমাকে সবার আগে কি করতে হবে, আমাকে সবার আগে এটা করতে হবে যে আমাকে অবশ্যই তো ব্যালেন্স তো করতেই হবে, কিছু করার নেই, আর চেষ্টা করতে হবে নতুন একটা সদ্য স্বাধীন দেশ তাকে দাঁড় করাতে হবে, তাকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে, এখানকার মানুষগুলো যারা খেতে পারছে না পড়তে পারছে না তাদেরকে খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কি করলে হয়, সুবিধা হয়? তো এই সময় তোমরা দেখবে যে অনেক তখন ফিলোসফি ছিল, যেমন একটা গান্ধিয়ান ফিলোসফি ছিল, তোমরা জানো গান্ধিয়ান ফিলোসফি ছিল, গ্রাম স্বরাজের কথা বলেছে সেখানে, তারপরে ভলেন্টারি তিনি লিমিটেশনস অফ ওয়ান্টসেরও কথা বলেছেন, যেটাকে বলা হয় যে ওই স্যাক্রিফাইস করার ক্ষমতা, যে যাদের আছে তারা তারা যেমন দান করুক, যেটাকে ওই কি বলা হয়, ওটা ভূদান আন্দোলনের সঙ্গে যে আইডিয়াটা জড়িত। ভলেন্টারি পভার্টি তো হবেই, যে তুমি স্বেচ্ছায় ত্যাগ করো, ঠিক আছে, সেটা। কিন্তু ভূদান আন্দোলনের সঙ্গে যে আইডিয়াটা ছিল সেটা অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়া, যে তোমার অনেকগুলো আছে, আছে, তো তোমার আর বেশি চেয়েও না তুমি, বরং যারা নেই তাদেরকে গিয়ে একটুখানি তুমি সাহায্য সহযোগিতা করো, তাহলে তোমার চাহিদা। হ্যাঁ ওটাও হবে, হ্যাঁ। তো ট্রাস্টিশিপ, তো সেই আইডিয়াগুলোকে এখানে কিন্তু প্রমোট করেছিলেন মহাত্মা গান্ধী এবং আরও অনেকে এই সমস্ত আইডিয়াতে, সেই সময় এই আইডিয়াতেই নিজেদেরকে তখন এই আইডিয়াতে গা ভাসিয়েছিলেন, এবং এটা তখন একটা বড় আন্দোলন ছিল এক প্রকার। কিন্তু এটা তো একটা লিমিটেশন আছে, কারণ মানুষ কতই বা দেবে, একবার দুবার দেবে, কিন্তু রোজ রোজ দেবে না, সেই ইন্ডিভিজুয়াল তার ভবিষ্যতের কথা সে ভাববে। তো হিউম্যান নেচার, কিছু করার নেই, এই আইডিয়াগুলো বড়োভাবে এই কারণে ব্যর্থ হয়েছে, ভূদান আন্দোলন ব্যর্থ হয়েছে, মাঝে জয়প্রকাশ নারায়ণও এদিকে চলে গেছিলেন, সেখান থেকে ফিরে এসে আবার পার্টিলেস ডেমোক্রেসিরও কথা বলেছিলেন, আবার পার্টি সিস্টেমের মধ্যে আসতে বাধ্য হলেন। তোমরা জানো এগুলো সব, ইতিহাস পড়িয়েছে এগুলো তোমাদের থিঙ্কার ওয়াইজ, সো তোমরা এগুলো জানো, যারা জানো না তারা ক্লাস লেকচারগুলো পরে দেখে নিয়ে বুঝতে পারবে, আরও দীর্ঘায়িত আকারে বুঝতে চাইলে এগুলো দেখে নিও। আর এখন যা বলছি সেটা এনাফ এটার জন্য। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকমভাবে একটা আইডিয়া ছিল যে সেখানে কি হবে, যে ভিলেজগুলোকে রিসোর্স দিতে হবে যাতে তারা করে নিজেদের উন্নতি নিজেরা করতে পারে। তারা একটা পুকুর নির্মাণ করবে, পুকুর নির্মাণ করার জন্য তাদেরকে 10 দিন খাটতে হবে, কিন্তু 10 দিন ধরে খেটে একটা পুকুর সেখানে খনন করবে সে, তাহলে 10 দিন ধরে ওকে খাওয়াবে কে? তাহলে তাকে তার লেবারের ভ্যালুসটা তাকে কিন্তু দিতে হবে, ইনিশিয়ালি তার লেবারের ভ্যালুসটা তাকে দিতে হবে, তবেই গিয়ে গ্রামের একটা সম্পদ তৈরি হবে, একটা পুকুর তৈরি হবে, সেই পুকুর থেকে সেখানে মাছ চাষ হবে, সেই পুকুরে আরও অনেক সেখানে হয়তো সেখানে হাঁস চাষ হবে। তো সেগুলোর মধ্য দিয়ে কী হবে, বা সেখানে জল ধারণ করবে সেই পুকুরটা, সেটা দিয়ে এগ্রিকালচারের কাজে সেই জলটাকে ব্যবহার করা হবে। বন্যা থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায়, যে যদি বড় একটা জলাশয় থাকে সেখানে প্রচুর পরিমাণে জল ধারণ ক্ষমতা তার বেড়ে যাবে। তো সমস্ত দিক থেকে কি করা যেতে পারে, এইরকমভাবে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটিসের আইডিয়া বলা যেতে পারে, এগুলো তৈরি করা যেতে পারে। কিন্তু এগুলোর জন্য তো অর্থ দরকার, কোথা থেকে আসবে সেই অর্থ? এবং রাতারাতিতে এগুলো সম্ভব নয়, কারণ উন্নতি তো অনেক জায়গায় করতে হবে, পুরো সিস্টেমটা তো ভেঙে পড়ে গেছে, এরা ভেঙে ফেলে দিয়ে চলে গেছে। তাহলে তারা তখন নোটিশ করলো যে দুটো যে মডেল যেটা বললাম, একটা হচ্ছে কমান্ড ইকোনমি আর একটা হচ্ছে
একটা হচ্ছে মার্কেট ইকোনমি। তো কমান্ড ইকোনমি এবং মার্কেট ইকোনমির মধ্যে তারা কোনটাকে চুজ করলো, তারা আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি তারা যেটা চুজ করলো, সরকার তখন চুজ করলো সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কমান্ড ইকোনমিটাকে চুজ করলো, পছন্দ করলো। কমান্ড ইকোনমিতে কি আছে, যে স্টেট সমস্ত কিছু ডিসাইড করে দেবে, স্টেট কন্ট্রোল ইকোনমি হবে, যেটাকে বলা হচ্ছে মিক্স ইকোনমি খানিকটা। তো মিক্স ইকোনমি বা স্টেট কন্ট্রোল ইকোনমি হবে, স্টেট সমস্ত কিছু ডিসাইড করে দেবে যে কি প্রডিউস হবে, কতটা প্রডিউস হবে, কোথায় কোথায় প্রডিউস হবে, কাদের জন্য প্রডিউস হবে, তার রেট কত হবে, তার ডিস্ট্রিবিউশনস কিভাবে হবে, কোন সিস্টেমে কোন প্রিন্সিপালে ডিস্ট্রিবিউশন হবে, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইরকমভাবে আবার নতুন করে সরকার দাঁড়ানোর চেষ্টা করলো কি এই স্টেট ইকোনমির উপরে নির্ভর করে, এবং এই স্টেট ইকোনমির উপর নির্ভর করে তারা যে এগোবে এই ধরনের সরকার সেই সময় অলরেডি স্বাধীনতার আগেই, তখন তোমরা দেখবে যে স্বাধীনতার আগেই সরকার তখন বলা যেতে পারে যে একটা প্রপোজালস পেয়েছিল 1944-এর দিকে, সম্ভবত 43-4 দিকে, 1944 এই প্রপোজালসটা এসেছিল, যেটাকে বলা হচ্ছে বম্বে প্ল্যান। একটা প্ল্যান এসেছিল, এই প্ল্যানটা কে তৈরি করেছিল, এই প্ল্যানটা তৈরি করেছিল অর্থাৎ স্বাধীন ভারতে কিভাবে কোন প্ল্যানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এই ধরনের একটা প্ল্যান সাজেস্ট করেছিলেন সেই সময় কিছু ইন্টেলেকচুয়ালস, কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টেকনোক্রাটস, এরা কিন্তু এই প্ল্যানটাকে সাজেস্ট করেছিলেন। তো এটা বম্বে প্ল্যান নামে পরিচিত। বম্বে যেহেতু একটা হাব হিসেবে গড়ে উঠবে বিজনেসের এবং একটা বড় অ্যাক্টিভিটি সেখানে আছে, তো সেখানে সেই জায়গাগুলোকে বেস করে এই ধরনের হবে। তো স্টেট এটা নিয়ন্ত্রণ করবে। তাদের বক্তব্য ছিল যে পুরো প্ল্যানটা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আবার নতুন করে করতে হবে, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে জোর দিতে হবে, আদারওয়াইজ সরাসরি তুমি একেবারে 100% লেভেলে গিয়ে যারা খেতে পাচ্ছে না তাদেরকে খাবার জোগানোর জন্য তুমি ব্যবস্থা করে দিচ্ছ, স্কুল কলেজ হাসপাতাল অত্যধিক বেশি পরিমাণে নির্মাণ করছো, তো টাকা আসবে কোথা থেকে? তাহলে সবার আগে টাকা নিয়ে আসতে হবে, ফরেন কারেন্সি নিজের দেশে নিয়ে আসতে হবে, যেটা সেই সময়ে কিন্তু ভীষণ রকম অভাব ছিল আমাদের দেশে। তাহলে এটা একটা সুযোগ ছিল, যেহেতু আমাদের দেশে এই সমস্ত বিষয়গুলো চাহিদা আছে, যেগুলো খাদ্য বস্ত্র থেকে শুরু করে একেবারে বেসিক নিডস যেগুলো মানুষের, সেগুলোই যেহেতু পূরণ হয় না, এবং এখনকার দিনে এখনও আছে, তোমরা জানো এগুলো সবই। সরকারি হাসপাতালে গেলে তোমরা বুঝতে পারবে কী অবস্থা, সরকারি স্কুলে গেলে কখনো বুঝতে পারবে কী অবস্থা। আমি সরকারি স্কুলে পড়েছি, আমি জানি, আমার মতো তোমরা যারা আছো তোমরা সবাই জানো এগুলো। গ্রামে যারা থাকো তারা জানো যে রাস্তাঘাটের কী অবস্থা সেখানে। আমি এক হাঁটু কাদা নিয়ে পড়তে যেতাম, এক হাঁটু কাদা নিয়ে পড়ে বেরিয়ে আসতাম রোজ, সেখানে বাড়ি থেকে বেরোনো যেত না, এই সমস্ত। যাই হোক, তো এই যে ইলেকট্রিসিটি ছিল না, ক্লাস 12 পর্যন্ত আমি লন্ঠনে হ্যারিকেনে পড়াশোনা করেছি, হ্যারিকেন বলে তো, লন্ঠনে পড়াশোনা করেছি। তো এই যে এইগুলো, তো যাই হোক, এখানে এগুলোকে রাতারাতি ফুলফিল করলে হবে না, এটা সরকার রিয়েলাইজ করলো, মানে পারবো না, আমাদের কাছে টাকা নেই, তো কোথা থেকে আসবে? সরকার তখন ফোকাসটা কিসে করলো? সরকার বলল যে বরং, এবং এটা অনেক বড় টাকার প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন, অনেক রিসোর্সের প্রয়োজন, এত রিসোর্স আমাদের কাছে নেই। তাহলে সরকার তখন রিয়েলাইজ করলো যে এই যে আমাদের কাছে ফরেন কারেন্সি, এবং বিদেশ থেকেও আমরা নিতে পারবো না, কিনে আনতে পারবো যে সমস্ত বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে যেমন বিদেশ থেকে কেনা যাবেই না, সেগুলো যেমন হচ্ছে কি রোড, তোমাকে রোড তো তৈরি করতেই হবে। তো রোড কি তুমি এখন বিদেশ থেকে কিনে নিয়ে আসবে? রোড কি করে বিদেশ থেকে নিয়ে আসবে? তো রোড তো তোমাকে তৈরি করতে হবে। তো এটাকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রোড তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা, তাই তো? এগুলো বাস টাস নির্মাণ করা, প্রচুর পরিমাণে বাস, তুমি কি সব কি বিদেশ থেকে নিয়ে আসবে? তাহলে বিদেশ থেকে সবই নিয়ে আসলে তো সেটার জন্য তো তোমাকে টাকাও থাকতে হবে তো অ্যাকাউন্টে, তোমার সেটাও তো নেই অত বড় পরিমাণে, সেটাও নেই। তাহলে তুমি কি করবে? মুশকিল। আবার অন্যদিকে দেখছে যারা আমাদের দেশীয় শিল্পপতি ছিল তাদেরও অবস্থাটা যেহেতু একেবারে ভঙ্গুর হয়ে গেছে, তারা খারাপ, মানে খুবই খারাপ অবস্থা তাদের, তারাও কোমর সোজা করে দাঁড়াতে পারছে না, এবং নতুন একটা দেশ তারাও ভরসা করে উঠতে পারছে না যে এত বড় ডেভেলপমেন্ট করবো, কারণ তাদের কাছে ডেটা নেই। তো ডেটা না থাকলে তুমি কোথায় ইনভেস্ট করবে, কোন প্রোডাক্ট তৈরি করবে, কাদের জন্য প্রোডাক্টটা প্রডিউস করবে, এর ক্রেতা কে হবে, মানুষ কিনবে কি কিনবে না এই প্রোডাক্টটা, তারা তো চাই রিস্ক নেবে না, তো তারা যাদের কাছে আছে তারাও তো রিস্ক নেবে না। এটা একটা বিশেষ গবেষণার প্রয়োজন আছে, যে আমি একটা যদি জুতো তৈরি করি তাহলে সেই জুতোটা আমাকে জানতে হবে যে যেখানে মানুষ অলরেডি জুতো পরে, তো সেখানে তো জুতো বিক্রি করে লাভ নেই। কিংবা আমি যদি ওখানে গিয়েই জুতোটা পরাই, ওই মানুষগুলোকেই যদি জুতোটা পরাই, তাহলে আমাকে ওই জুতোটার সঙ্গে নতুন আইডিয়া জেনারেট করাতে হবে যে এই জুতোটা হচ্ছে পরলে স্টাইলিশ লাগে দেখতে। এটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ডের, যদি আইডিয়াল লিভিং স্ট্যান্ডার্ড যদি বলা হয়, তাহলে এই জুতোটা তোমাকে পড়তে হবে, তাহলে সেটা আইডিয়াল লিভিং স্ট্যান্ডার্ড। তো এই ধরনের ফিলোসফিগুলো গুলে খাওয়াতে হবে, কিন্তু রাতারাতিতে এগুলো সম্ভব নয়, তো কেন তারা রিস্ক নেবে? তাই একটা জুতো যদি তোমাকে এখন বিক্রি করতে হয় মার্কেটে গিয়ে, তাহলে তোমাকে জানতে হবে যে জুতোটা কোথায় বিক্রি হবে, কোন ধরনের জুতো বিক্রি হবে,
মানুষ ও যেই টাকাটায় আমি জুতোটা প্রডিউস করবো সেই টাকায় জুতোটা মানুষ অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না। তাহলে এতগুলো বিষয় নিয়ে তোমাকে গবেষণা করার প্রয়োজন আছে, যেগুলো রাতারাতি সম্ভব নয় কখনো। প্রাইভেট সেক্টরগুলোও সেই কারণে এগিয়ে আসছে না কেউ, তারা ইনিশিয়েটিভ নিতে চাইছে না, তারা কেউ এগিয়ে আসছে না, তারা বলছে না কেউ যে না আমি এত বড় একটা দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমি ইনভেস্ট করব, তারা কেউ দায়িত্ব নিয়ে এই কথাটা বলছে না। তো সব দিক বিচার বিবেচনা করে সরকার তখন কি করলো, আমরা দেখতে পাবো বম্বে প্ল্যান, যেটা অলরেডি স্বাধীনতার আগে এটা এসেছিল, এই টেকনোক্রাফট যেটা বললাম ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সাজেস্ট করেছিল, তাদের নিজেদেরই সাজেশন ছিল এটাই যে সরকার নিজে দায়িত্ব নিক, কমান্ড ইকোনমি হোক, কমান্ড ইকোনমির ভিত্তিতে, স্টেট ইকোনমির ভিত্তিতে এটা হোক, সরি স্টেট নিজে দায়িত্ব নিয়ে কি করুক, স্টেট নিজে দায়িত্ব নিয়ে এরকমভাবে আমরা দেখতে পাবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনসটা করুক। কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না হয় ইকোনমিক গ্রোথ হবে না, ইকোনমিক গ্রোথের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রয়োজন ছিল। তাহলে সরকার কিসের উপর ফোকাসটা করলো, সরকার ইকোনমিক ডেভেলপমেন্টের থেকে বেশি ফোকাস করছে ইকোনমিক সরকার এখানে কি করছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে বেশি ফোকাস করলো এবং সরকারই ফোকাস করলো। কেন বলে দিলাম, সরকারকেই এই দায়িত্বটা নিতে হলো। কেন দায়িত্বটা নিতে হচ্ছে, বিজনেসম্যানরা এগিয়ে আসছে না কেউ, তাই সেখানে সরকারকেই দায়িত্বটা নিতে হবে। এত টাকা আমাদের কাছে নেই, তাই সরকারকেই দায়িত্ব নিতে হবে, রিস্কটা তো সরকারকেই নিতে হবে, সরকারের কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়েই সরকার করবে। তাহলে এইটার কারণে সরকারকে দায়িত্ব নিতে হচ্ছে, কমান্ড ইকোনমি এই কারণে হচ্ছে। আর সরকার এসে এবার হিউম্যান ডেভেলপমেন্টের দিকে ফোকাস করবে না ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে ফোকাস করবে না ইকোনমিক গ্রোথের দিকে ফোকাস করবে, কোনটাতে বেশি ফোকাস করবে, এটা যখন চুজ করছে তখন সে কি খুঁজে পাচ্ছে যে না, তাকে ইকোনমিক গ্রোথের উপরেই ফোকাসটা বেশি করতে হবে। অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটার দিকে বেশি ফোকাস করতে হবে, যেখান থেকে গ্রোথ বেশি হবে, তাড়াতাড়ি হবে, গ্রোথ বেশি হবে, তাড়াতাড়ি হবে। ইন্ডাস্ট্রিজগুলো আমরা জানি যে সেখানে ওভার প্রোডাকশনস করতে পারে, লেবারকে সস্তায় সেখানে কাজে লাগাতে পারে, তারা যারা ওখানে কাজ করে তারা অনেক বুদ্ধিমান হয়, তারা নতুন নতুন স্কিলস নিয়ে আসতে পারে, তাদের কাছে সেই রকম রিসোর্স আছে, তারা ওই রকম ইনিশিয়েটিভ নিতে পারে, ডিসিশনস তাড়াতাড়ি নিতে পারে, এই সমস্ত বিষয়গুলো তারা করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এটা দায়িত্বটা সরকার নিজে নিয়ে নিচ্ছে, নিয়ে কি করছে, বলছে যে আমরা নিজেরা ইন্ডাস্ট্রি প্রমোট করব, এস্টাবলিশ করব, করে ইকোনমিক গ্রোথ করব। এবার আমাদের হাতে যখন প্রচুর টাকা চলে আসবে তখন সেই টাকাতে আমরা কি করব, ধীরে ধীরে দেশের হাসপাতাল, ধীরে ধীরে সেখানে আমাদের কলেজ, আইআইটি, আইআইএম, এইমস এগুলো আমরা তৈরি করব। কিন্তু কমপ্লিটলি যে সেখানে আবার ইকোনমিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে বা ইকোনমিক গ্রোথের দিকে ফোকাস করব আমি 100%, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ বেসিক নিডসগুলোকেও তো ফুলফিল করতে হবে, নাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তুমি কাদের জন্য করবে, মানুষ মারা যাচ্ছে, তাদের লাশের উপরেও তো আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তৈরি করা যায় না। তখন সরকার কি করলো, তো যাই হোক, এটা তো একটা ইকোনমিক, এটা এই বম্বে প্ল্যানটা ছিল, এটা যে সেখানে এই কতগুলো সাজেশন দেওয়া হয়েছিল, এই যে সাজেশনসগুলো বললাম যে এটা ইম্পোর্ট যেটা করা হবে সেই ইম্পোর্টটা না করে বরং সরকার নিজে ইন্ডাস্ট্রি তৈরি করুক, করে সরকার নিজেই প্রডিউস করুক, এক। আর দ্বিতীয় হচ্ছে এখানে সরকার তারা বলেছিল যে 100 বিলিয়ন রুপিস 100 বিলিয়ন 100 বিলিয়ন রুপিস সরকার কি করবে, ইনভেস্ট করবে, এবং এর হচ্ছে এর মানে যে এই মানে একে বলতে পারো যে এখানে 7টা ভাগে ভাগ করলো বলতে পারো, 7টা ভাগের মধ্যে 2টো ভাগ, মানে পুরো অ্যামাউন্টটাকে 7টা ভাগে ভাগ করলো, ভাগ করে বললো 2টো ভাগ যাবে হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের ডেভেলপমেন্টের জন্য, আর 5টা ভাগ যাবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। তাহলে 5টা ভাগ ইন্ডাস্ট্রি পাবে, 2টো ভাগ এগ্রিকালচার পাবে। কেন? কারণ ইন্ডাস্ট্রির উপর জোরটা দেওয়া দরকার এগ্রিকালচারের জন্যও বটে, কারণ এগ্রিকালচারাল যে প্রোডাক্টিভিটিগুলো যেভাবে আমরা হয় সেখানে মানুষের হাতে হয়, সেগুলো মানুষ হাত দিয়ে করে সব কিছু। তো সেখানে এখন যদি সায়েন্স নিয়ে আসতে হয়, সেখানে যদি এখন টেকনোলজি নিয়ে আসা যায়, তাহলে কি হবে, রাতারাতি সেটাও গ্রো করতে পারে, অনেক ডেভেলপ করতে পারবে। তাহলে এগ্রিকালচারের কথা ভেবেও এখানে কি করতে হবে, ইন্ডাস্ট্রিতে বেশি ফোকাস করতে হবে, যাতে ইন্ডাস্ট্রিতে গিয়ে এগ্রিকালচারের জন্য কিছু সাপোর্ট আসে, কিছু মেশিনারি তৈরি হয়, যাতে করে যেগুলো দিয়ে এগ্রিকালচারকে শক্তিশালী করা যাবে। তো এইরকমভাবে একটা 15 বছরের একটা বলা যেতে পারে একটা টার্গেট বেঁধে দিয়েছিল, টার্গেট বেসড বলেছিল তারা, যে টার্গেট বেসড হোক। তো টার্গেট বেঁধে দিয়ে তারা কি করেছিল, এটা কিন্তু তারা সাজেস্ট করেছিল।
তার সাথে সাথে এটাও তারা করেছিল যে গ্রামে যারা বসবাস করে বা মানুষ যারা দেশের মধ্যে যারা বসবাস করে তারা বলেছিল তাদের একটা লিভিং স্ট্যান্ডার্ড বেঁধে দেওয়া দরকার। কি না, তারা 2800 ক্যালোরি পার ডে তারা ডায়েট তারা নেবে, ব্যালেন্স ডায়েট নেবে, তার বেশি তারা নেবে না, তার কমও যাতে না হয়। তো তার জন্য তাদের কি করতে হবে, ফুড, ক্লোথিং, শেল্টার, মেডিকেল কেয়ার এই সমস্ত, এবং এটার পাশাপাশি আর কি ক্যালোরির পাশাপাশি এই সমস্ত বিষয়গুলোর উপরও জোর দেওয়া তারা কথা বলেছিল। কেন? কারণ ওগুলো সেই সময় কিন্তু বেসিক নিডস ছিল মানুষের, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলোর উপরও তারা জোর দেওয়ার কথা বলেছিল। তো বম্বে প্ল্যানের এইগুলো কিন্তু এগুলো প্রিন্সিপালস ছিল যেগুলো তারা কিন্তু সাজেস্ট করেছিল, এবং কমান্ড ইকোনমির মধ্য দিয়েই হবে, স্টেট কন্ট্রোল ইকোনমির মধ্য দিয়ে হবে, এটা তাদের সাজেশন ছিল। নট অনলি দ্যাট, আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা দেখতে পাবো 1948-এ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশনও এসেছিল একটা, এটাও একটা সাজেশন ছিল, এটাও একটা পলিসি ছিল। এখানে দেখো এটাও একটা পলিসি সাজেশন ছিল, এটা সরকারি ছিল, এটা ভারত সরকারের ছিল। ভারত সরকারের সেই সময় যিনি এই ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার যিনি সেই সময় ছিলেন, তিনি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতীয় জনসংঘ তৈরি করেছেন, বিজেপির যাকে প্রতিষ্ঠাতা বলা হয়। তো ভারতীয় জনসংঘ যিনি তৈরি করেছিলেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন এই ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন। ওনাকে তখন এই ওনার কাছ থেকে এই প্রপোজালটা আসে সরকারিভাবে। তিনিও মোটামুটি বিরোধী যারা ছিল বামপন্থীরা তাদের কাছ থেকে এই মতামতটাই পেয়েছিলেন, কারণ বিরোধীরা তো সবসময় জানো যে বিরোধী মানে সেই সময় বামপন্থীরা ছিল। গতকালই তোমাদের বললাম যে বামপন্থীরা সেই সময় বিরোধী আসা ছিল, সব থেকে প্রধান বিরোধী রাজনৈতিক দল সেই সময় তারাই ছিল। তো যেহেতু স্টেট কন্ট্রোল ইকোনমি হচ্ছে, তো তাদেরও একটা সমর্থন সেখানে কিন্তু ছিল। বলো কি বলছো? স্যার নেহরুর ক্যাবিনেটে তিনি তো তখন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, হ্যাঁ সেটাই বললাম যে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম ভারতের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার। তো সেখানে নেহরুর ক্যাবিনেটে তিনি ছিলেন। নেহরুর এটাই ক্যারিশমা ছিল যে যতই বিরোধিতা করো না কেন তুমি, বিরোধীদেরকেও তিনি নিজের সংগঠনের নিজের ওই ক্যাবিনেটের জায়গা দিয়েছিলেন। যেমন আম্বেদকর, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে বামপন্থীদের অনেকেও কিন্তু সংগঠনে ছিল। তো যাই হোক, তো স্টেট কন্ট্রোল ইকোনমির পলিসি যখন সরকার নিয়ে আসছে, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন এই ধরনের একটা পলিসি সাজেস্ট করছে, তখন বামপন্থীরা এটার কিন্তু বিরোধিতা করেনি, বরং এটা সমর্থন ছিল। কেন? কারণ তারা তো সবসময় স্টেট কন্ট্রোল হবে এটাই তো চায়, স্টেট কন্ট্রোল সমস্ত কিছু হবে সেটাই তারা চায়, সেটাই তাদের বেসিক উদ্দেশ্য বা মেথড বলতে পারো আর কি ডেভেলপমেন্টের। তো ফলে তারাও কিন্তু খুব একটা বিরোধিতা করেনি। এই সময় আমরা কি দেখেছি যে এই রিজলিউশনের মধ্যে দিয়েও কিন্তু ওই আইডিয়াটাই উঠে এসেছিল যে স্টেটই সমস্ত কিছু করবে, স্টেটই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার মধ্য দিয়ে কি হবে, দেশের উন্নতি হবে। তো এইরকম আমরা আইডিয়াগুলোর মধ্য দিয়ে দেখতে পাচ্ছি কি সেই সময় দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হলো, সেই সময় আউটপুট শুরু হলো আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে। এবং এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা বায়াসনেস রেখে দেওয়া হলো, কার প্রতি? বায়াসনেস রেখে দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রির প্রতি। ইন্ডাস্ট্রিজগুলোকে একটা বিশেষ সুযোগ করে দেওয়া হলো, ইন্ডাস্ট্রিজগুলোকে প্রমোট হওয়ার সুযোগ করে দেওয়া হলো। স্টেটই নিয়ন্ত্রণ করবে, সমস্ত কিছু স্টেট দায়িত্ব নিয়ে এগুলো কিন্তু করবে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এটা করার জন্য সেই সময় তোমরা দেখবে যে এই যে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য, এই যে এত বড় একটা ডেভেলপমেন্ট ঘটানোর জন্য সরকার তখন কি করলো যে সবার আগে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। উইথাউট প্ল্যানিং কিছু করা যাবে না, উইথাউট প্ল্যানিং কিছু করা যাবে না, কারণ উইথাউট প্ল্যানিং সব ডুবে যাবে। দেখতে পাচ্ছ সরকারি প্ল্যানিংগুলো যেখানে সেখানে দেখবে তোমাদের ওই কলকাতা শহরে যেখানে সেখানে দেখবে বাস স্ট্যান্ড তৈরি করে রেখেছে সরকার, সেখানে ছাগল গরুরা বসবাস করে, দেখবে সেখানে টিভি লাগিয়েছিল, দেখবে টিভিগুলো রাতারাতি মানুষ খুলে নিয়ে চলে গেছে। তো উইথাউট প্ল্যানিং হয়েছে। রাস্তাঘাটে যে বাড়িগুলো সব আরবানাইজেশন হয়েছে, এমন আরবানাইজেশন হয়েছে যে 1 ঘন্টা বৃষ্টি হলে সেখানে কলকাতা শহর পুরো বন্যায় ডুবে যায়। তো উইথাউট প্ল্যানিং হয়েছে এগুলো, উইথাউট প্ল্যানিং, মানে চোখ বন্ধ করে এগুলো কিন্তু শুধু খালি পকেটে টাকা গুঁজে দিলেই বোধহয় এগুলো সিলমোহর দিয়ে দিয়েছে, মনে হচ্ছে তো তাই। এবং যে অভিযোগগুলো সেই সময় আসছিল আমরা জানি, যখন বিল্ডিং ভেঙে পড়লো কয়েক মাস আগে, তো আমরা দেখলে। তো যাই হোক, প্রপার প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। তো প্ল্যানিং নিয়ে এবার চিন্তা ভাবনা শুরু হলো। তিনি কি করলেন, তিনি আমরা দেখতে পাচ্ছি যে দুটো লেভেলে এই প্ল্যানিংটাকে ডিসাইড করলেন বলা যেতে পারে। একটা হচ্ছে কি পলিটিক্যাল লেভেল, একটা হচ্ছে থিওরিটিক্যাল লেভেল। পলিটিক্যাল লেভেলে তিনি কি করলেন, এটা নেহরুর কাছ থেকে এই আইডিয়াটা এসেছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাচিভমেন্ট করতে হবে, এবং এই আইডিয়াটা তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাচিভমেন্টের যে আইডিয়াটা সেটা তিনি তখন যে মডেলটাকে এখানে অ্যাকসেপ্ট করলেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে USSR এর যে মডেল ছিল, সোভিয়েত ইউনিয়নের যে মডেল ছিল, টার্গেট বেসড মডেল যেটা ছিল, টার্গেট বেসড মডেল।
সে টার্গেট বেসড মডেল এখানে কিন্তু প্ল্যানিং কিন্তু করতে হবে, ডেভেলপমেন্টের টার্গেট বেসড ডেভেলপমেন্ট করতে হবে, উইথাউট টার্গেট এখানে কিন্তু কাজ করা যাবে না। তো ইউএসএসআরে তোমরা দেখবে যে স্ট্যালিন পাওয়ারে আসার পর থেকে প্রচণ্ড সেখানে মানে টার্গেট বেসড এখানে প্রচুর ডেভেলপমেন্ট করেছিলেন, ইন্ডাস্ট্রির উপরে জোর দিয়েছিলেন তিনিও, সোশ্যালিস্ট একটা কান্ট্রি কিন্তু ইন্ডাস্ট্রির উপরে জোর দিয়েছিলেন, টার্গেট বেসড ইন্ডাস্ট্রির উপরে জোর দিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে সেখানে আমরা দেখতে পাবো রাতারাতি প্রচুর সমৃদ্ধি করেছিলেন স্ট্যালিন। তো সেখানে আমরা দেখেছি কি নেহরু এসে ওই স্ট্যালিনের সেই পলিসির দিকে ঝুঁকে গেল, ঝুঁকে গিয়ে কি করলো সেখানে সোশ্যালিস্ট এই প্ল্যানিং দেশের মধ্যে নিয়ে আসলো, নিয়ে এসে তিনি কি করলেন এখানে ওই 5 ইয়ার যে প্ল্যান যেটাকে বলা হচ্ছে সেই 5 ইয়ার প্ল্যান এখানে কিন্তু ইন্ট্রোডিউস করলেন, এটাকে টাইম বাউন্ড প্রসেস বলা হচ্ছে, একটা প্ল্যানিং বলা হচ্ছে, যে টার্গেট বেঁধে দেওয়া হলো 5 বছরে, সেই 5 বছরের মধ্যে এই কাজগুলো অ্যাচিভ করা হবে এত টাকা দিয়ে, এতগুলো রিসোর্স দেওয়া হলো, সেই রিসোর্স দিয়ে আগামী দিনে আরও নতুন নতুন এরকম রিসোর্স জেনারেট করা হবে, ইকোনমিক গ্রোথ করা হবে, তো টার্গেট বেঁধে দেওয়া হলো। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি টার্গেট বেঁধে দেওয়া হলো, এটার মধ্যে দিয়ে এটা করা হলো। এবং আমরা দেখতে পাবো তার সাথে সাথে থিওরিটিক্যাল লেভেলে যদি তোমরা দেখো, এবং একটা প্ল্যানিং কমিশন জানো যে এইরকমভাবে 1951-এ নন স্ট্যাটিউটরি অ্যাডভাইসারি বডি হিসেবে তৈরি করা হয়েছিল, যেটা আজকে নরেন্দ্র মোদী এসে রিপ্লেস করে দিয়ে যেটাকে নামকরণ করেছে, কি নাম করেছে বলো? নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগ 14তে না নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি 14তে হয়েছিল, 15 থেকে ওটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। হ্যাঁ 1 জানুয়ারি থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে তিনি এসে তখন কি করলেন যে একটা অ্যাডভাইসারি বডি তৈরি করলেন, নাম দিলেন প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন হিন্দিতে বলা হয়। তো প্ল্যানিং কমিশন তৈরি করলেন, টাইম বাউন্ড পলিসি এরা ডিসাইড করে দেবে যে কী হবে, তা 5 বছরের টার্গেট বেঁধে দিল, সেই টার্গেটে এরা কিন্তু কাজ করবে, এবং এরিয়া বলে দিল সেই এরিয়াতে এরা কিন্তু ইনভেস্ট করবে। তো নেহরু হবে সেটার হচ্ছে কি প্রধানমন্ত্রী, যিনি হবেন নেহরু, তখন তো নেহরু ছিলেন, তো প্রধানমন্ত্রীকে এখানে এক্স অফিসিও চেয়ারম্যান করলেন এই বডিটার, যে এক্স অফিসিও চেয়ারম্যান উনি হবেন, ওনার তত্ত্বাবধানে এই সমস্ত ডিসিশনসগুলো নেওয়া হবে। এবং এটা অ্যাডভাইসারি, এটা এমন নয় যে মানতেই হবে, তো ভারত সরকার সেটা চাইলে মানবেন, না চাইলে নাই মানবে, কারণ নেহরু হয়তো এটার বডিটার হবেন, হেড হবেন ঠিকই, কিন্তু এটা তো আবার তোমাকে এই প্ল্যানিংগুলোকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হলে তো তোমাকে ক্যাবিনেটে নিয়ে যেতে হবে, তো এর ক্যাবিনেটে তো আরও অনেক মন্ত্রীরা আছে, তো তারাও তো বাধা দিতে পারে তোমাকে। তো যাই হোক, এই কারণে সরকার তখন কি করলো, এই বডিটা তৈরি করলো, এবং নেহরুর উপর তার কেউ কথা বলতো না তখনকার দিনে, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি যে এই বডিটা তৈরি হলো, তারা কাজ করতে শুরু করলো সেই সময়। থিওরিটিক্যাল লেভেলে আমরা কি দেখতে পাবো? থিওরিটিক্যাল লেভেলে আমরা এটা দেখতে পাবো যে ইউরোপে ইস্টার্ন ইউরোপের যে রিকনস্ট্রাকশন যেটা হয়েছিল, কি বলা হয় রিকনস্ট্রাকশন পলিসিটাকে কি নাম দিয়েছিলেন? পেরেস্ট্রোইকা। না না না, পেরেস্ট্রোইকা ইউএসএসআর এ। হ্যাঁ কি নাম দিয়েছিল? ইস্টার্ন ইউরোপের যে রিকনস্ট্রাকশন, সেই রিকনস্ট্রাকশনের জন্য যে পলিসিটা লঞ্চ করা হয়েছিল সেটার নাম কি? কি নাম বলো, আরেকবার বললে কি বলো? ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল প্ল্যান বলা হয় এটাকে, মার্শাল পরিকল্পনা। এই মার্শাল পরিকল্পনা যেটা লঞ্চ হয়েছিল সেই সময়, যে ইস্টার্ন যে ইউরোপ, সেই ইস্টার্ন ইউরোপ যেভাবে ভেঙে পড়েছিল, সেই ইস্টার্ন ইউরোপকে সেখানে কিন্তু সমৃদ্ধ করবে। তুমি প্যারেস্ত্রোইকার কথা বললে, গ্লাসনস্ট অ্যান্ড প্যারেস্ত্রোইকা 1895-এর দিকে এসেছিল, ঠিক আছে? গর্বাচেভ সম্ভবত এটা নিয়ে এসেছিলেন 85-এ কেন? 1885-এর দিকে। তো কত সালে? 1985, 18 কেন হবে, সরি 19, গর্বাচেভ তো 1985-এর দিকে। তো এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিওরিটিক্যাল লেভেলে এটা কল্পনা করা হলো যে যুদ্ধ পরবর্তী সময়ে যে ইউরোপের যে অবস্থা হয়েছিল, সেই ইউরোপকে সংস্কার করার জন্য এই ধরনের পরিকল্পনা তিনি কিন্তু গ্রহণ করলেন। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি থিওরিটিক্যালি ওই আইডিয়াটা যে যেভাবে তারা করেছে, ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করা হয়েছে, শক্তিশালী হয়েছে, আবার ইউরোপের যে আবার ভেঙে পড়া সিস্টেমকে আবার নতুন করে দাঁড় করানো হয়েছে, সেটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলো। কিন্তু এই থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে টাইম বাউন্ড এটা করা হলো, এবং সেখানে 5th ইয়ার যে প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পরিকল্পনার মাধ্যমে করা হলো, যেটা সোভিয়েত ইউনিয়নের একটা প্ল্যান ছিল। স্ট্যালিন যেটা কিন্তু এস্টাবলিশ করেছিলেন সোভিয়েত ইউনিয়নে, ভীষণ রকম সাকসেস পেয়েছিল সেটা, সেই আইডিয়াটিকে সেখানে কিন্তু নিয়ে আসা হলো। বলো স্থাপিতা কি বলছো?
স্যার আমি না এই জন্যই কনফিউজ হলাম, আপনি ইস্টার্ন ইউরোপ বললেন তো, আমি তো জানতাম মানে মার্শাল প্ল্যান ওয়েস্টার্ন ইউরোপের জন্য মানে অ্যাপ্লিকেবল, এন্ড তাই ছিল মার্শাল প্ল্যান বা ট্রুম্যান ডক্ট্রিন, যেটাকে ডলার ইম্পেরিয়ালিজম বলা হতো। তো আমি গুগলে এর মধ্যে চেকও করলাম, সো ইট ওয়াজ ফর ওয়েস্টার্ন ইউরোপ, এন্ড ইভেন ইট ওয়াজ ওনলি ফর ওয়েস্টার্ন জার্মানি। রাইট, কারণ ইস্টার্ন ইউরোপ তো তখন ইস্টার্ন ইউরোপকে সবসময় ইউএসএসআর এর সাথেই অ্যাসোসিয়েট করা হয়, তাই না স্যার? দাঁড়াও আজকে যেটা আমরা ইস্টার্ন ইউরোপ দেখছি সেটা কিন্তু তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। ইয়েস স্যার। আর জার্মানি ইত্যাদি যা যা মানে ক্ষতিপূরণ যা ক্ষতি হয়েছিল সেটার জন্য মার্শাল প্ল্যান আর ট্রুম্যান ডক্ট্রিন ছিল। সো এখানে ইস্টার্ন ওয়েস্টার্ন বলা হয় না বেসিক্যালি। আমি তো ইউরোপ শব্দটা পড়েছি, ইস্টার্ন ওয়েস্টার্ন বলা হয় না, কিন্তু এখানে ইস্টার্ন বলেছে। বাদ দাও শব্দটাকে, এখানে শুধু ইউরোপের রিকনস্ট্রাকশন বলো। পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন যেটা ছিল ইউরোপের, সেটা ভুল আছে সম্ভবত, একটা দুটো এরকম ভুলভাল আছে আমি দেখলাম ডেটাগুলোতে, একটু ইরর্স রয়ে গেছে টাইম পিরিয়ডেও। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ পরবর্তী ইউরোপকে সংস্কার করার জন্য আমেরিকার যে ইকোনমিক পলিসিসগুলো ছিল, ট্রুম্যান ডক্ট্রিন বা মার্শাল প্ল্যান, তো মার্শাল প্ল্যানের মধ্য দিয়ে সেখানে যেভাবে তারা নিজেদেরকে শক্তিশালী করেছিল সেই আইডিয়াগুলোকে এখানে কিন্তু সমৃদ্ধ তিনি কিন্তু এখানে ধার করেছিলেন। এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা দেখতে পাবো যে এইরকমভাবে তারা কি করার চেষ্টা করলো, এইরকমভাবে তারা করার চেষ্টা করলো যে দেশে একটা বডি তৈরি করলো, তার 5 বছরের টার্গেট বেঁধে দিল, এবং প্রথম টার্গেটটা হচ্ছে 51 থেকে 55 টার্গেট, 51 থেকে 55-এর টার্গেট। এবং যে স্বল্প সংখ্যক ডেটা ছিল, যে বলছে দেখো মিয়াগ্রে না কি বলবে এটাকে কি উচ্চারণ করবে এই শব্দটাকে, মিয়ার্স বোধ হয়, তো মিয়ার। তো এখানে আমরা দেখতে পাই মিয়ার মানে হচ্ছে স্বল্প সংখ্যকের কথা বলা হচ্ছে, যে স্বল্প সংখ্যক যে ডেটা ছিল সেই ডেটার উপরে ভিত্তি করেই এখানে কি করা হলো, সন্দেহের বশেই আর কি বলতে পারো খানিকটা, যে এখানে ইনভেস্ট করা হলো, ইনভেস্ট করে এখানে কিন্তু টার্গেট মানে এটা পৌঁছানোর চেষ্টা করা হলো। এখানে আমরা দেখতে পাবো যে তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে 56 থেকে 60-এর মধ্যে আবার সেকেন্ড 5 ইয়ার প্ল্যান লঞ্চ করা হচ্ছে, এবং তারপরে যতগুলো এসেছে সেগুলো কিন্তু এই পিসি মহলাবনবিস এই বা নেহেরু মহলাবনবিস স্ট্র্যাটেজি বলা হয় এটাকে, সেই স্ট্র্যাটেজিতে এগিয়েছে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাবো কি একটা এই স্ট্র্যাটেজিটির একটা বড় একটা উদ্দেশ্য হচ্ছে এটাই, বা একটা বড় ফিচার্স হচ্ছে এটাই, যে একটা বায়াসনেস থাকবে কিসের দিকে, টুয়ার্ডস হেভি ইন্ডাস্ট্রির দিকে, যে দেশে হেভি ইন্ডাস্ট্রি ইস্টাবলিশ করা হবে, এবং সেই ইন্ডাস্ট্রিজগুলোর মধ্য দিয়ে কি করা হবে, যে ইকোনমিক গ্রোথটাকে এক্সপেক্ট করা হবে। তো এটা ছিল সেই সময়কার একজন বড় টেকনিশিয়ান ছিলেন, সফিস্টিকেটেড, মানে খুবই সফিস্টিকেটেড মানে হচ্ছে এখানে জ্ঞানী মানুষ, বাস্তব বুদ্ধি সম্পন্ন একটা মানুষ। তো সফিস্টিকেটেড এরকম একটা প্ল্যান নিয়ে আসা হয়েছিল, সফিস্টিকেটেডই একটা পিপলস বলতে পারো টেকনিক্যালি। তো পিসি মহলানবিস ছিলেন এইরকম একটা স্ট্যাটিস্টিশিয়ানস মানে সংখ্যাতত্ত্ববিদ। তো ফিজিক্স টার্নড স্ট্যাটিস্টিশিয়ানস পিসি মহলানবিস, এনার এই নেতৃত্বেই বলতে পারো একটা নেহেরু আর মহলানবিস স্ট্র্যাটেজি লঞ্চ হয়, যে স্ট্র্যাটেজিটার মধ্য দিয়ে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তারপরে আসে, এবং তারপর থেকে মোটামুটিভাবে কি হয়, যে মোটামুটিভাবে এখানে আমরা দেখতে পাবো কি, যে দেখতে উপর থেকে সোশ্যালিস্ট পলিসি মনে হলেও বাস্তবে এটা একটা ইকোনমিক এই হেভি ইন্ডাস্ট্রির দিকে একটা বড় কিন্তু এর একটা ওরিয়েন্টেশনস ছিল, বায়াসনেস ছিল। এবং এইরকমভাবে পরবর্তীকালের ইয়েগুলো যেটাকে বলা হচ্ছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো এসেছিল, সে একই ফিলসফিতে কিন্তু এগিয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে বেডরক বলা হচ্ছে, মানে এই একই চাদরে এখানে কি করা হলো, পরের পরিকল্পনাগুলোকেও কিন্তু সাজানো হলো। তো এইরকমভাবে 90s পর্যন্ত কিন্তু সেটা চলেছে, 90s পর্যন্ত চলেছে। এবং ফাইনাল ভার্সনটা যখন এই মডেলের বেরিয়ে আসছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, সেই সময় মোটামুটিভাবে যেটা তোমাদের এর আগেও বললাম, কি বলছো বলো ময়ূরী? স্যার বলছি যে আপনি বলছেন যে হেভি ইন্ডাস্ট্রির দিকে এরা নজর দিয়েছিল, কিন্তু যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা নেহেরু করেছিলেন সেখানে তো এগ্রিকালচারকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। সেখানে দিয়েছিলেন এগ্রিকালচারকে, কিন্তু তারপর থেকে বলছি যে আমি সেকেন্ডের থেকে বলছি বলো ঝিলিক। আর
আসলে 1951 থেকে যেটা মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হলো, সেখানটায় কৃষির ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল, কিন্তু কৃষির মানে যে 5 ইয়ার প্ল্যানটা নেওয়া হয়েছিল সেখানে যে গ্রোথ রেটটা রাখা হয়েছিল সেই পরিমাণে পৌঁছানো সম্ভব হয়নি। এই কারণে পরবর্তী মানে 1955 পরে যে আবার নতুন 5 ইয়ার প্ল্যান তৈরি হলো, সেখানটায় বিখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালনোবিশের সঙ্গে নেহেরু চুক্তি করে ওরা এবার শিল্পের উপর ফোকাস করলো এবং তার একটা নির্দিষ্ট রেট মানে একটা বেঁধে দিল, কিন্তু আনফরচুনেটলি সেটাও মানে করা সম্ভব হয়নি। এরপর আস্তে আস্তে মানে নির্দিষ্ট অনুযায়ী চলতে থাকে এটাই। এই কথাগুলো তোমাদেরকে একদিন PYQ সলভ করাতে গিয়ে আমি দীর্ঘ বোধ 1 ঘন্টা এগুলোর উপরে লেকচার দিয়েছিলাম, পুরো ডেটা ধরে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধরে ধরে। তো তখনই তোমাদেরকে আমি বলেছিলাম এগুলো, নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো, তাই তো? তো বলেছি। আচ্ছা, কে কে ছিলে বলো সেই সময় PYQ গুলো অ্যানালিসিস হয়েছিল, কে ছিলে? তো তখনই বলেছি, তুমি ছিলে। তো সেই সময় আমরা দেখতে পেয়েছি, কি বলছো মাঝে মাঝে একটা হাত তুলবে, মানে আমার কথা তোমার কথা ক্ল্যাশ করছে বলে আমি শুনতে পাচ্ছি না। তো সেই সময় বলেছিলাম তোমাদের এইরকম পুরো, আমি আবার সেটাকে রিপিট করব, আবার সেটাকে আমি আগামীকালকের ক্লাসে রিপিট করব যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী কী এসেছে, কারণ সেগুলো পরীক্ষায় জানতে চাই। তো এখানে তো আমরা তো বেসিক গল্পটা জানার চেষ্টা করছি, এরপরে আগামীকালকের ক্লাসে আমি ডিটেলসে ধরে ধরে বলবো যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগ্রিকালচারের উপর ফোকাস করা হলো, কিন্তু যে টার্গেটটা এখানে ডিসাইড করা হয়েছিল, যেটা ঝিলিক বললো, সেই টার্গেটে পৌঁছতে পারিনি, কারণ রাতারাতি সেটা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে সরকার তখন রিয়েলাইজ করছে যে না, এবার আমাদের হেভি ইন্ডাস্ট্রির দিকে প্রোগ্রেস করতে হবে, এগোতে হবে। তখন এইরকমভাবে মহলবন ডিস প্ল্যান তখন স্ট্র্যাটেজি তৈরি হলো, যেটার উপর দিয়ে তখন সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা তৈরি হলো, এবং তারপর থেকে যত প্ল্যান তৈরি হয়েছে এই ফিলসফির আদলে, এই যে স্ট্র্যাটেজি আর স্ট্র্যাটেজিকেই এখানে কিন্তু বেস করে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে, এবং 90s পর্যন্ত কিন্তু এটা চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সেই সময় ফাইনাল যখন প্ল্যান তৈরি হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল যে সেক্টর ছিল, একটা হচ্ছে কি ক্যাপিটাল গুডস সেক্টর, একটা হচ্ছে কনজিউমার গুডস সেক্টর। এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে ক্যাপিটাল গুডস সেক্টরটাকে বেশি ফোকাস করা হলো। কেন? অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কি তৈরি হবে বেশি, ইন্ডাস্ট্রিতে কি সেই প্রোডাক্টগুলো বেশি তৈরি হবে যেগুলো আমাদের পুঁজি বেশি জেনারেট করবে, নাকি ইন্ডাস্ট্রিতে সেই প্রোডাক্টগুলো তৈরি হবে যেগুলো মানুষের চাহিদা আছে, আমাদের দেশীয় মানুষের চাহিদা আছে, যেগুলো মানে মানুষ খেতে পারবে, পড়তে পারবে, উপভোগ করতে পারবে, সেগুলো কোনগুলো, যেগুলো বেসিক নিডসের সঙ্গে জড়িত। তো সরকার বেশিরভাগ ফোকাসটা এখানে দেখতে পাবো ক্যাপিটাল গুডসের দিকে রেখেছিল, অর্থাৎ পুঁজি জেনারেট করবে এই ধরনের কিছু প্রোডাক্ট তৈরি করার দিকে বেশি ফোকাসটা রেখেছিল। আমরা কি দেখতে পাবো এখানে? আমরা দেখতে পাবো এইরকমভাবে ধীরে ধীরে কি হলো, প্রোগ্রেসটা কিন্তু হতে শুরু করলো। মাঝে গিয়ে ধাক্কা খেয়েছে, ওগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করছি না। এইরকমভাবে আরও এখানে বিশেষ কতগুলো কথা বলা হয়েছে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না, এগুলোর আর দরকার নেই। বেসিক আইডিয়াটা হচ্ছে এইরকম, এটাই যে এইরকমভাবে সরকার কি করার চেষ্টা করলো, যে ইন্ডাস্ট্রিজগুলোর দিকে একটা এইরকম জোর দিয়ে চেষ্টা করলো কি যে ইকোনমিক প্রোগ্রেসটাকে বা ইকোনমিক একটা ডেভেলপমেন্ট ঘটানোর, এবং সেই ইকোনমিক ডেভেলপমেন্ট হলে ধীরে 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 ব্যালেন্স করে কি হবে, আমাদের হিউম্যান ডেভেলপমেন্টটাও কিন্তু হবে। যদিও অনেকে আবার এটা বলার চেষ্টা করেন, যে সরকার তারপরেও চেষ্টা করেছে কি ব্যালেন্স করার চেষ্টা করেছে, সরকার ব্যালেন্স করার চেষ্টা করেছে এইরকমভাবে, হয়তো সেটা সেকেন্ড যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটাতে হয়তো ধরা পড়েনি। এটা ধরা পড়বে যখন তোমরা দেখবে যে আফটার ইন্দো চায়না ওয়ার তোমরা দেখতে পাবে যে এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে নজরে এসেছে, যে সরকার যেদিকে ঝোঁক দিয়েছে সেটা হচ্ছে এটাই, যে ইন্দো চায়না ওয়ারের পর তোমরা দেখবে যে সেখানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক স্যাংশনস লেগেছে। 74-এর দিকেও এই ঘটনাগুলো ঘটেছে। 74-এর দিকেও তোমরা দেখতে পাবে যে আমাদের যে নিউক্লিয়ার যে এক্সপ্লোশনস আমরা করছি, টেস্ট করছি, আমাদের প্রচুর স্যাংশনস আমাদের উপরে লেগেছে, তো ফলে বিজনেস বন্ধ হয়ে গেছে। এই সমস্ত প্রবলেমসগুলো 71-এ তারপর দেখবে তোমরা যুদ্ধ হয়েছে, বিভিন্ন প্রবলেমসগুলোর জন্য দেখবে মাঝে মাঝে সরকার কিন্তু এগুলোকে একটুখানি চেঞ্জ করে কিন্তু পলিসিগুলোর মধ্যে একটু অদল বদল করে কিন্তু ডেভেলপমেন্টের দিকেও কিন্তু ফোকাসটা দিয়েছে, করতে করতে সেটা কিন্তু 90s পর্যন্ত এসে পৌঁছেছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো, এবং মাঝে তোমরা দেখবে যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রত্যেক 5 বছর অন্তর অন্তরই যে নেওয়া হয়েছে, মাঝে কোনো ব্রেক আসেনি তা নয়, মাঝে ব্রেকও এসেছে,
সেগুলো আমি প্রপার তাদের পোশাকি নাম আছে, আমি তোমাদের সেগুলো আগামীকালকের ক্লাসে একেবারে লিস্ট ধরে বলবো। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে 1990 পর্যন্ত এসেছে, যেটা ছিল কি একেবারে কমান্ড ইকোনমি, যেখানে স্টেট সমস্ত দায়িত্ব নিজের হাতে কাঁধে তুলে নিয়েছে, যেখানে স্টেট সমস্ত কিছু, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে স্টেট সমস্ত কিছু নিজের দায়িত্বে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনসটা করার দিকে এগিয়ে গেছে এবং দেশের ইকোনমিক গ্রোথটা কিন্তু করার দিকে ফোকাসটা বেশি করেছে। এবং এটাতে সেই সময়কার যে সমস্ত বিশেষ করে বড় বড় সব চিন্তাবিদরা ছিলেন তাদের প্রত্যেকেরই এটাতে একটা সমর্থন ছিল। পলিটিক্যাল লেভেলে যদিও একটুখানি অন্য রকমেরই আবহাওয়া ছিল, একটা আবহাওয়া তৈরি হচ্ছিল 60s পর থেকে, বিশেষ করে তোমরা দেখবে এই আবহাওয়াটা তৈরি হতে শুরু করেছিল যে দেশের মানুষের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না, কারাপশনস বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে। তো এগুলোর থেকে মুক্তির একটা সুরাহা খুঁজছিলেন মানুষ। বড় বড় সেই সময় আন্দোলনও তোমরা দেখবে, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বেই দেখবে তোমরা সেখানে টোটাল রেভলিউশনস হয়েছে এবং দীনদয়াল উপাধ্যায়ের মানুষরাও সেখানে বেরিয়ে এসেছেন, তারা সেখানে ইন্টিগ্রাল হিউম্যানিজমের কথা বলেছে, সর্বোদয়ের কনসেপ্টকে সেখানে প্রমোট করার কথা বলেছে। রাম মনোহর লোহিয়ার মতো সোশ্যালিস্ট থিঙ্কার্সরাও বেরিয়ে এসেছেন, তারাও কিন্তু এই সরকারের এই পলিসিগুলো নিন্দা করেছে, পরবর্তীকালে এখান থেকে বেরিয়ে এসে নতুন রকমভাবে ইকোনমিকে জেনারেট করার কথা বলেছে। এবং 77-এ এসে আমরা দেখতে পাবো পলিটিক্যাল যে টার্মোইল সিচুয়েশনস তৈরি হয় সেটা কিন্তু সোশ্যালিজমের রাস্তাগুলো বলা যেতে পারে যে যেটা আমরা তো সোশ্যালিজমের রাস্তাতেই হাঁটছিলাম, কিন্তু কথাটা হচ্ছিল যে কনজিউমার বেসড প্রোডাক্ট তৈরি করা বা মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলোকে দিকে ঝোঁক দেওয়ার, ঝোঁকটা যেহেতু কম ছিল সেদিকে যাওয়ার এবার প্রবণতাটা একটু করে শুরু হয়, সরকার রিয়েলাইজ করতে শুরু করে। এবং ইন্দিরা গান্ধী তো 1971-এ এসেই এগুলোর দিকে ফোকাস করেছিলেন তোমরা জানো। তারপর থেকে মোটামুটি একটা ট্রেন্ড চলেছে যে সেখানে কিন্তু সোসাইটির যে বেসিক ডিমান্ডসগুলো আছে সেগুলোর দিকেও ফোকাস করা। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু নোটিশ করে থাকি। আজকের ক্লাসে এতটুকুই থাকলো, আগামীকাল আর একটা ক্লাস আমাদের লাগবে এটাকে শেষ করার জন্য। আগামীকালকার ক্লাসে আমরা আরও ধরে ধরে আলোচনা করব, টপিক একেবারেই ইস্যু ভিত্তিক বা ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভিত্তিক। সেখানে আমরা দেখে নেব যে কোন বছরে কি এসেছিল, কোন পলিসি ছিল, এবং সেখানে থেকে দেখবে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে, তো সেগুলো তোমরা সেখান থেকে জানতে পারবে। এই গেল আজকের বেসিক আইডিয়া। এবার যদি তোমাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, বলতে পারো। ক্লিয়ার হয়েছে? যতটা বললাম এতটা ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে আমাদের দেশের, ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে। দীপিকা ক্লিয়ার? হ্যাঁ। আর ঝিলিক? হ্যাঁ স্যার ঠিক আছে। তারপরে কে আছো? দীপিকা দাস ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ময়ূরী, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন, কোনো সাজেশন? হ্যাঁ স্যার বলছি হ্যাঁ স্যার বলছি ডিমান্ড ইকোনমি আর মার্কেট ইকোনমি কি একই? এই যে আবার গুলিয়ে ফেলে, শুরু থেকেই তো বলে আসছি, আবার গুলিয়ে ফেলে। ডিমান্ড ইকোনমি আর কমান্ড ইকোনমি দুটো আলাদা শব্দ। ডিমান্ড ইকোনমি আর মার্কেট, হ্যাঁ ডিমান্ড ইকোনমি আর মার্কেট ইকোনমি একই শব্দ, একই মানে একই ফিলোসফিতে এই দুটো শব্দকে ব্যবহার করা হয়, ডিমান্ড ইকোনমি আর মার্কেট ইকোনমি, যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। স্থাপিতা ক্লিয়ার? ইয়েস স্যার। শ্রেয়সী? আর শ্রেয়সী খাচ্ছে। সোহিনী? না স্যার খাইনি। সোহিনী ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে কুতুবুদ্দিন? হ্যাঁ স্যার ঠিক আছে। সুকন্যা? হ্যাঁ স্যার ঠিক আছে। সায়ন্তন? ঠিক আছে। পায়েল বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। পুরোটা শুনেছো তো? হ্যাঁ পুরোটা শুনেছি। ইপসিতা? নাজমুন্নেসা? আর কে আছো? আব্দুল নাকি নতুন জয়েন করেছো তুমি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, অসুবিধা হলে বলবে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। অসুবিধা হলে বলবে। আরো অনেকে বেরিয়ে গেছে বোধহয়। সমৃতা ছিল। আচ্ছা, সমৃতা আছে? সমৃতা নেই। আর কারা কারা নেই? কারা কারা সব বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। দেখা হবে আবার আগামীকাল উইথ রেস্ট অফ দ্য টপিক।
স্যার বলছি মেটেরিয়ালটা একটু পাঠিয়ে দেবেন গ্রুপেতে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। তো এই এমনি পড়তে ভালো লাগছে, এটা শুনতে ভালো লাগছে, হ্যাঁ স্যার। নতুন কিছু হ্যাঁ জানতে স্যার, তো পারছেন? মেটেরিয়ালটা স্যার যেদিন যে ক্লাসটা যে টপিকটা করাবেন স্যার, সেই টপিকটা স্যার মেটেরিয়ালটা আগের দিন পাঠিয়ে দিবেন স্যার, তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ 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 ঠিক আছে। তো যাক, তাহলে আজকে আচ্ছা, এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ রেস্ট অফ দ্য টপিক। ঠিক আছে, চলো, গুড নাইট।